রাজপ্রাসাদের ইস্ট প্যালেস, যেখানে ঘাটে গেড়ে আছে ভয়ঙ্কর সব অভিশপ্ত আত্মারা, যাদের উৎপাতে নাজেহাল প্রাসাদের সবাই। তার চেয়ে বড় আতঙ্ক, আত্মারা মেরে ফেলছে রাজার সব সন্তানদের, যাতে রাজপরিবারকে নির্বংশ করা যায়। শেষে বেঁচে থাকে রাজার একমাত্র বালক ছেলে, কিন্তু সেও আত্মাদের কবলে পড়ে যায়। আত্মাদের নির্মূল করে রাজপরিবারকে বাঁচাতে রাজা নিয়োগ দেয় এক গোস্ট হান্টারকে, যার অদ্ভুত পাওয়ার হলো নিজের শরীর থেকে আত্মাকে বের করে প্রেতলোকে যেতে পারে এবং সেখানে গিয়ে আত্মাদের দেখতে এবং তাদের সাথে লড়াইও করতে পারে। এছাড়াও নিয়োগ দেওয়া হয় আরও একটি মেয়েকে, যে আশেপাশে থাকা যে কোনো আত্মাকে ফিল করতে পারে। এরা দুজনে কি নিজেদের দায়িত্ব পালনে সক্ষম হবে? প্রাসাদে কি শুধুই আত্মার উৎপাত, নাকি প্রাসাদের অন্ধকারে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? জানতে হলে আসুন ঘুরে আসি এক অভিশপ্ত রাজপ্রাসাদের অন্ধকার জগৎ থেকে। রাজপ্রাসাদে নেমে এসেছে শোকের ছায়া, কারণ যুবক রাজকুমার মারা গেছে। সবার ধারণা আত্মারা তাকে মেরে ফেলেছে, কেননা এর আগেও এমন অঘটন ঘটেছে। রাজমাতা রাজকুমারের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। এরপরে সে সোজা রাজদরবারে রাজার কাছে চলে যায়। সে রাজাকে কড়াভাবে জিজ্ঞেস করে, এত কিছুর পরেও কেন রাজা আত্মাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তবে রাজা জানায়, এসব আত্মাফাত্তা বলে কিছু হয় না। রাজমাতা মনে করিয়ে দেয়, ৩০ বছর আগেও এইভাবেই রাজকুমারদের মৃত্যুর সিরিয়াল লেগে গিয়েছিল। রাজা সেগুলোকেও স্বাভাবিক মৃত্যু হিসেবে ট্রিট করে বলে, রাজমাতা যেন এসব আত্মাদের গুজব ছড়িয়ে না বেড়ায়। রাজমাতা এতে রেগে যায় এবং বলে, রাজা হাত গুটিয়ে বসে থাকলেও সে বসে থাকবে না। সে আত্মাদের হাত থেকে রাজপরিবারকে রক্ষা করার উপায় ঠিক খুঁজে বের করবে। এই বলে রাজমাতা চলে যায়, আর রাজা চলে যায় মৃত রাজকুমারের অন্তিম সংস্কার করতে। পাশের রুমে মহিলারা কাঁদছিল, তাই রাজা হুঙ্কার দিয়ে তাদেরকে থামিয়ে দেয়। রাজা এটা মানতে নারাজ। মানুষ হোক বা আত্মা, কারোরই রাজার ছেলেকে হত্যার সাহস নেই। আত্মাকে বিশ্বাস করে তাদের বিরুদ্ধে লড়াই করা মানে নিজেদেরই দুর্বলতার প্রকাশ করা। তাই রাজা সবাইকে এই ভ্রান্ত ধারণা ত্যাগ করতে নির্দেশ দেয়। এদিকে রাজমাতা এক শামান বা তান্ত্রিককে খবর দিয়ে নিয়ে আসে। সে অল্প বয়সী তান্ত্রিক। তার কার্যকলাপ দেখে রাজমাতা ঠিক আশ্বস্ত হতে পারছিল না এ আসলেই কাজের কিনা। তবে একজন জানায়, এই তান্ত্রিকই এই এলাকায় সবচেয়ে কামের লোক। তান্ত্রিক রাজপ্রাসাদের চারিদিকে মন্ত্রপুত ফিতা বেঁধে দেয়, কিন্তু রাতে একটা আত্মার কালো ছায়া সেই দড়ি ছিঁড়ে রাজপ্রাসাদে প্রবেশ করে। এবার কালো ছায়াটা সোজা রাজার ওপরে অ্যাটাক করে এবং সতর্ক করে দেয়, সে রাজার সব বংশধরকে শেষ করে নির্বংশ করে দেবে। রাজা তলোয়ার বের করে নিজেকে ডিফেন্ড করতে গিয়েই দেখে সব স্বাভাবিক হয়ে গেছে। সে কনফিউজ ছিল, এখন অ্যাকচুয়ালি কি ঘটে গেল। এই সময় একজন এসে জানায়, রাজকুমার যন্ত্রণায় ছটফট করছে। রাজা পুত্রের ঘরে ছুটে গিয়ে দেখে রাজকুমার প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে। রাজাকে দেখে রাজকুমার কুৎসিতভাবে হাসতে শুরু করে। তার চোখগুলোতে তাচ্ছিল্য ফুটে ওঠে, তার কণ্ঠে ভেসে ওঠে অপ্রাকৃতিক আওয়াজ। সে একটা ছুরি তুলে নিজেরই চোখে আঘাতের চেষ্টা করে, তবে রাজা হাত চেপে ধরে কোনো রকমে সামলে নেয়। আত্মাটা রাজকুমারের মুখ দিয়ে রাজাকে একই থ্রেট দেয়, সে রাজার বংশধরকে শেষ করে দেবে। নিরুপায় রাজা এবার একজন সন্ন্যাসীকে ডেকে পাঠায়। ৩০ বছর আগে সেই আত্মাদের দমিয়ে রেখেছিল। তবে সন্ন্যাসী জানায়, তার বয়স হয়ে গেছে, আত্মাদের সাথে লড়াইয়ের মতো শক্তি তার আর নেই। তবে সে গুচিয়নের নাম বলে, যে এই কাজের জন্য সবচেয়ে আদর্শ। গুচিয়নের মা একজন তান্ত্রিক ছিল, কিন্তু সে প্রেগনেন্ট হওয়ায় তার দেবতা রেগে যায়। এই জন্য সে গুচিয়নকে নিয়ে আত্মহত্যার জন্য পানিতে ঝাঁপ দেয়। এতে গুচিয়নের মা মারা গেলেও সে বেঁচে যায়। প্রায় ১৫ মিনিট পানির নিচে ডুবে থাকার পরেও গুচিয়ন জীবন মৃত্যুর মাঝখান থেকে ফিরে আসে। এরপর থেকেই তার মাঝে অদ্ভুত পাওয়ার চলে আসে এবং সে আত্মাদের দেখতে পায়। তো রাজা গুচিয়নকে নিয়ে আসার নির্দেশ দিলে সন্ন্যাসী গুচিয়নকে ডাকতে যায়। গুচিয়ন অনেক বেলা হয়ে গেলেও এখনও ঘুমাচ্ছিল। সন্ন্যাসী তাকে কাজের ব্যাপারে জানালে সে তেমন আগ্রহ দেখায় না। তবুও সন্ন্যাসী তাকে জোর করে রাজার কাছে নিয়ে আসে। রাজা ঘুমকাতুরে গুচিয়নকে পর্যবেক্ষণ করে বলে, তোমার শরীর খারাপ নাকি? চেহারার অবস্থা তো ভালো না। গুচিয়ন বেশ রুডভাবে বলে, আমার শরীর নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনার কি সমস্যা সেটা বলেন। গুচিয়নের কথায় রাজা বেশ চমকে যায়। সন্ন্যাসী গুচিয়নের ব্যবহারের জন্য রাজার কাছে ক্ষমা চায়। এরপরে সে গুচিয়নকে বলে, রাজার ছেলে আত্মাদের শিকার হয়েছে, যে তিলে তিলে মারা যাচ্ছে। তাই আত্মাদের হাত থেকে রাজকুমারকে বাঁচানোর জন্যই গুচিয়নকে ডাকা হয়েছে।
গুচিয়ন বলে, আত্মারা এমনি এমনি মানুষের পেছনে লাগে না, নিশ্চয়ই এরা আত্মাদের কোনো ক্ষতি করেছে, তাই এর প্রতিশোধ নিচ্ছে। গুচিয়ন জানায় সে কোনো হেল্প করবে না। সে উঠে যাবার সময়ে রাজা তার ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন করে। এই সময় গুচিয়ন বলে, আপনার ডান হাত অকার্যকর, হাতে আত্মাদের কামড়ানোর বাইট মার্ক আছে। এর থেকে বোঝা যায় আত্মাদের আপনার ওপরে অনেক ক্ষোভ জমে আছে, তাই ওরা প্রতিশোধ নেবেই। এই বলে গুচিয়ন বেরিয়ে যায়। রাজা বেশ ইমপ্রেস হয়, কারণ তার হাতটা ঢাকা আছে, তাই বাইট মার্ক দেখতে পাওয়ার চান্স নেই। রাজা বুঝতে পারে এই ছেলেকে দিয়েই কাজ হবে, তাই সে লোকজন দিয়ে রাতে গুচিয়নকে উঠিয়ে নিয়ে আসে। গুচিয়নকে প্রাসাদের ভেতরে একটা পুকুরের সামনে নিয়ে আসা হয়। সেখানে রাজাও উপস্থিত ছিল। রাজা জানায় যুবরাজ একটা আত্মার মায়া বশীভূত হয়ে এই পুকুরে মারা গিয়েছিল, তাই হতে পারে আত্মা এখানেই আছে। এই জন্য রাজা গুচিয়নকে নির্দেশ দেয় সে আত্মাকে বিনাশ করে তার ছোট ছেলেকে বাঁচাবে। গুচিয়ন আত্মাটার অতীত ঘটনা জানতে চাইলে রাজা তাকে এই ব্যাপারে মাথা ঘামাতে বারণ করে। গুচিয়ন পুকুরের দিকে কিছুক্ষণ চেয়ে থাকার পরে জানায় এখানে কোনো আত্মা নেই, হতে পারে অন্য জায়গায় আত্মা আছে, তাই তার আশেপাশের জায়গাগুলো চেক করে দেখা লাগবে। রাজা নির্দেশ দিলে গার্ডদের সাথে সে ভেতরের দিকে চেক করতে যায়। প্রাসাদের কাছে গিয়ে গুচিয়ন বলে সে একা ভেতরে যাবে, না হলে এতজনের উপস্থিতিতে আত্মারা পালিয়ে যেতে পারে। গার্ডেরা তাকে বিশ্বাস করে হাত করা খুলে দেয়। আসলে গুচিয়নের এটা পালানোর একটা ট্রিক্স ছিল। সে পেছনে পথ দিয়ে দেয়াল টপকে পালানোর চেষ্টা করে, তবে গার্ডেরা এরকম কিছু আন্দাজ করেছিল, তাই গুচিয়ন গার্ডের হাতে আবারও ধরা পড়ে যায়। রাজা গুচিয়নকে লাস্ট ওয়ার্নিং দিয়ে বলে সে যদি আবারও পালানোর চেষ্টা করে তবে রাজা তার 2 হাত কেটে দেবে। যদি প্রাসাদের কাউকে ঘুণাক্ষরেও প্রকাশ করে দেয় সে এখানে আত্মা স্বীকার করতে এসেছে, তাহলে রাজা তার মুখ কেটে দেবে। আর বাইচান্স যদি সে রাজকুমারকে বাঁচাতে ব্যর্থ হয় তাহলে রাজা তার ধড় থেকে মাথাটা কেটে আলাদা করে দেবে। তো পরের দিন রাজা গুচিয়নের ওপরে নজর রাখার জন্য সেংগাংকে ডেকে আনে। সম্পর্কে সেংগাং রাজা উপপত্নীর মেয়ে। ছোট থাকতেই সে সেংগাংকে বিতাড়িত করেছিল, তবে নিজের স্বার্থে আবারও আজ তাকে ডেকে এনেছে। রাজা সেংগাংকে নির্দেশনা দেয় কিভাবে গুচিয়নের ওপরে নজর রাখতে হবে, আর আত্মা শিকারের ব্যাপারটা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। তো রাজার ইনস্ট্রাকশন নিয়ে সে গুচিয়নের সাথে দেখা করতে যায়। গুচিয়ন তখন ঘুমানোর চেষ্টা করছিল। সেংগাং আসাতে সে বেশ বিরক্ত হয়। দুজনের মাঝে অনেকক্ষণ তর্কাতর্কিও হয়। সারা রাত গুচিয়ন ঘুমাতে পারেনি, তাই সে ঘুমাবে বলে কম্বল দিয়ে মুখ ঢাকে। তবে সেংগাং টেনে কম্বল সরিয়ে দিয়ে বলে তাদের হাতে নষ্ট করার মতো সময় নেই। সে জোর করে গুচিয়নকে তুলে বেরিয়ে পড়ে। যাবার পথে সেংগাং হোঁচট খেলে গুচিয়ন তার হাত চেপে ধরে। এই সময় কিছু একটা ফিল করে গুচিয়ন বলে সেংগাংয়ের ভেতরে প্রচুর পজিটিভ এনার্জি রয়েছে। এরপরে তারা হাঁটতে হাঁটতে অনেক গল্প করে। গুচিয়ন তাকে বিভিন্ন ধরনের আত্মাদের ব্যাপারে জানায়। এসব আত্মাকে গুচিয়ন আশেপাশে ফিলও করতে পারছিল। তবে আজকে গুচিয়ন শুধু সেংগাংকে এদিক সেদিক ঘুরিয়ে নিয়ে বেড়ায়, কাজের কাজ কিছুই করে না। রুমে ফিরে গুচিয়ন দড়ি বানাতে বসে যায়। সেংগাং বিরক্ত করছিল, তাই গুচিয়ন তাকে একটা গাছের কিছু ডাল সংগ্রহ করে আনতে বলে। মেয়েটাও অনেক কষ্ট করে ডাল ভেঙে এনে দেয়। সে ভেবেছিল এগুলো হয়তো কাজের জিনিস, অথচ দেখা যায় গুচিয়ন পিঠ চুলকানোর জন্য ডাল আনিয়েছে। সেংগাং এবার গুচিয়নের ওপরে খুবই রেগে যায়। রাতে রাজকুমারের যন্ত্রণা মাত্রা ছাড়িয়ে যায়। তার চিৎকারে পুরো মহলের পরিবেশ বদলে যায়। রাজমাতা তান্ত্রিককেও ডেকে এনেছিল, কিন্তু তার তন্ত্রমন্ত্রে কোনো কাজ হচ্ছিল না। সেংগাং গিয়ে ঘুমন্ত গুচিয়নকে ডেকে তোলে এবং জানায় রাজকুমারের অবস্থা খুব খারাপ, তাকে কিছু একটা করতেই হবে। গুচিয়ন এবার উঠে পড়ে এবং একটা ডাল, ছুরি আর বানিয়ে রাখা দড়ি নিয়ে বেরিয়ে আসে। এরপরে সে পুকুরের ধারে এসে গাছের সাথে দড়ির এক প্রান্ত বাঁধে, অন্য প্রান্ত নিজের গলার সাথে বেঁধে দেয়। এরপরে একটা ডাল বের করে নিজের হাত কেটে রক্ত ডালটাতে মাখিয়ে রাখে। এই ডাল দিয়ে নাকি সে আত্মাদের পরকালে পাঠাবে। গুচিয়ন সেংগাংকে জানায় এখন সে পানির ভেতরে নামবে। পানিতে ডুবে থাকা অবস্থায় সে আত্মাদের জগতে প্রবেশ করবে। সেংগাং যেন তাকে মরে গেছে ভেবে তুলে না আনে। আশেপাশে হয়তো আত্মারা তাদের কথা শুনে নিচ্ছে, তাই গুচিয়ন সেংগাংকে কানে কানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখে। সে পুকুরে নামার আগে সেংগাংয়ের কোমর থেকে একটা ঘণ্টা খুলে নেয়। সে এই ঘণ্টা দিয়ে আত্মাদের ডাইমেনশন থেকে সেংগাংকে সিগন্যাল দিতে পারবে। গুচিয়ন সেংগাংকে প্রাসাদে রাজকুমারের কাছে ফিরে যেতে বলে নিজে পুকুরে নেমে যায়। গুচিয়ন পানিতে নেমে যাবার কিছুক্ষণ পরে
সেঙ্গাং ঘন্টার আওয়াজ শুনতে পায়। সে কাউকে দেখতে না পেলেও ঘন্টার আওয়াজটা পুকুর পার হয়ে প্রাসাদের দিকে যেতে শুনতে পায়, অর্থাৎ গুচিয়ন প্রেতলোকে পৌঁছে গিয়েছিল। এদিকে রাজকুমারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তান্ত্রিকরা সামলে উঠতে পারছিল না। আত্মাটা রাজকুমারের শরীরের প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শেষ মুহূর্তে গুচিয়ন তলোয়ার দিয়ে আত্মার মাথাটা কেটে দেয়। এতে রাজকুমার কিছুটা রিলিফ পায়, তবে আত্মাটা আবারও বেঁচে ওঠে। ততক্ষণে সেঙ্গাংও সেখানে পৌঁছে যায়। সে রুমের বাইরে দাঁড়িয়েছিল। কাচের দরজা দিয়ে সে রাজকুমারকে দেখতে পাচ্ছিল। পানিতে নামার আগে গুচিয়ন তাকে কানে কানে বলেছিল, যদি সে রাজকুমারকে কিছুটা সুস্থ হতে দেখে তাহলে যেন নিজের রক্ত শো করে। তাই ইনস্ট্রাকশন মতো সে হাত কেটে নিজের কপালে রক্ত মেখে নেয়। আত্মাটা তার রক্ত দেখতেই গর্জন শুরু করে আর পাগলের মতো তার দিকে ছুটে যায়। আত্মার ছুটে আসার তীব্র বেগে তার চুলের ফিতাও খুলে যায়, তবে আত্মাটা তাকে ছুঁতে পারে না। গুচিয়ন এগিয়ে এসে তলোয়ারটা আত্মার পিঠে ঢুকিয়ে দেয়। এতে আত্মাটা দুর্বল হয়ে পড়ার পাশাপাশি তলোয়ারটাও আগুনে গলে যায়। তলোয়ারটা গুচিয়ন ফেলে দিলে সেটা দৃশ্যমান হয়। এতে সেঙ্গাং শিওর হয়ে যায় গুচিয়ন এখানেই আছে, যদিও সে আত্মা বা গুচিয়নকে দেখতে পারছিল না, কারণ আত্মাদের ডাইমেনশন বাস্তব দুনিয়া থেকে খালি চোখে দেখা যায় না। তো আত্মাটা দুর্বল হয়ে ভয়ঙ্কর রূপ থেকে নিজের আসল রূপে ফিরে আসে। এটা একটা মহিলার আত্মা। গুচিয়ন আত্মাটার কাছে তার পরিচয় জানতে চায়, এছাড়া অভিশপ্ত হবার কারণ এবং রাজপরিবারকে নিঃশেষ করার উদ্দেশ্য জানতে চায়। তবে আত্মাটা তার প্রশ্নের উত্তর না দিয়ে আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করে তাকে অ্যাটাক করে। গুচিয়নও উপায় না থাকায় ফাইট ব্যাক করে। আত্মাদের ডাইমেনশনে ফাইট করায় ওদেরকে দেখা না গেলেও ওদের তাণ্ডব সবাই ফিল করতে পারছিল, কারণ দরজা জানালা সহ সব জিনিসের ওপর প্রভাব পড়ছিল। সেঙ্গাং এসব দেখে বুঝে যায় ঝামেলা এখনও শেষ হয়নি। আত্মাটা খুবই শক্তিশালী ছিল। গুচিয়ন তার সাথে পেরে উঠছিল না, তাই সে পালিয়ে একটা রুমের ভেতরে লুকিয়ে যায়, কিন্তু আত্মা তাকে ট্রেস করে ফেলে। তাই গুচিয়ন আত্মাটাকে একটা অফার দেয়, সে নিজের পজিটিভ এনার্জির 50% আত্মাকে দিয়ে দেবে, বিনিময়ে আত্মা তাকে হেল্প করবে। অফারের পরে আত্মাটা দৃশ্যমান হয়। সম্ভবত আত্মাটার সাথে একটা নবজাতক বাচ্চার আত্মাও ছিল। আত্মাটা অফার না মেনে গুচিয়নের ওপরে আবারও অ্যাটাক করে। ফাইটের এক পর্যায়ে গুচিয়ন তাকে নিজের পরিচয় রিভিল করতে বলে, তাহলে সে আত্মাটাকে পরকালে পাঠাতে পারবে। কিন্তু আত্মাটার পরকালে যাবার ইচ্ছে ছিল না। সে রাজপরিবারের ওপরে প্রতিশোধের নেশায় বুঁদ হয়েছিল, তাই সে গুচিয়নের অফার রিজেক্ট করে আবারও তার ওপরে অ্যাটাক করে। গুচিয়নের এনার্জি প্রায় ফুরিয়ে এসেছিল, আর কিছুক্ষণ মার খেতে থাকলে এনার্জি হারিয়ে সেও চিরদিনের জন্য আত্মাদের জগতে আটকা পড়ে যাবে। তবে বুদ্ধি করে সেঙ্গাং পুকুরের কাছে ছুটে গিয়ে গুচিয়নকে দড়ি টেনে ওপরে তুলতে শুরু করে। দেহে টান পড়ায় গুচিয়নের আত্মাটাও দেহে ফিরে আসে। এতে সে আত্মাটার হাত থেকে বেঁচে যায়, আর এভাবেই সেঙ্গাং তাকে বাঁচিয়ে নেয়। সেঙ্গাং গুচিয়নের ক্যাপাবিলিটি নিয়ে সন্দেহ করেছিল, তাই সে বেশ অনুতপ্ত হয়। পাশাপাশি রাজকুমার আত্মার প্রভাব মুক্ত হয়ে গেছে, তাই সে গুচিয়নকে ধন্যবাদ জানায়। গুচিয়ন বলে, আমার কাজ তো তাহলে শেষ হয়ে গেছে, তাই তোমার বাবাকে বলে আমাকে এখান থেকে চলে যাবার ব্যবস্থা করে দাও। সেঙ্গাং বেশ অবাক হয়ে যায়, গুচিয়ন কিভাবে তার পরিচয় জানল। গুচিয়ন বলে, সে গতদিন সেঙ্গাংয়ের হাত ধরার সময় বুঝে গিয়েছিল। সেঙ্গাং এবার ক্লিয়ার হয়ে যায় রাজকুমারকে সুস্থ হতে দেখে কেন সে সেঙ্গাংকে নিজের রক্ত প্রদর্শন করতে বলেছিল। যেহেতু সেঙ্গাংয়ের শরীরেও রাজপরিবারের রক্ত বইছে, তাই তার রক্ত দেখেও আত্মাটা হাইপার হয়ে উঠেছিল। গুচিয়ন মূলত আত্মার ফোকাস নষ্ট করার জন্যই সেঙ্গাংকে এমনটা করার ইনস্ট্রাকশন দিয়েছিল। সেঙ্গাং এবার গুচিয়নের কাছে একটা হেল্প চায়। সেঙ্গাং এখানে ততক্ষণই থাকতে পারবে যতক্ষণ না আত্মাদের ঝামেলা শেষ হচ্ছে, তাই সে গুচিয়নকে আরও কয়েকদিন আত্মাদের ঝামেলা চালিয়ে যেতে বলে, যাতে সেঙ্গাং এখানে থাকার জন্য আরও কিছুটা সময় পায়। সে এখান থেকে চলে যাবার আগে প্রাসাদের একজনকে খুন করতে চায়। গুচিয়ন বলে, আমি কেন তোমাকে হেল্প করব, এতে আমার লাভ কি? সেঙ্গাং বলে, এই প্রাসাদে কেউ একবার ঢুকলে তার আর জীবিত বের হবার সুযোগ নেই, কারণ এতে প্রাসাদের সিক্রেট বাইরে লিক হয়ে যাবার রিস্ক থাকে। গুচিয়ন যদি সেঙ্গাংকে হেল্প করে তাহলে সে গুচিয়নকে প্রাসাদ থেকে জীবিত বের হবার সুযোগ করে দেবে। গুচিয়ন জিজ্ঞেস করে, সে যখন আত্মাদের জগতে ঘণ্টা বাজিয়েছিল সেঙ্গাং সেই ঘণ্টার আওয়াজ কিভাবে শুনল? গুচিয়ন মুখে তখন সিগন্যালের কথা বললেও তার ধারণা ছিল না সেঙ্গাং এই আওয়াজ শুনতে পাবে। সেঙ্গাং জানায়
গুচিয়নের মতো তারও স্পেশাল পাওয়ার আছে। সে আত্মাদের ফিল করতে পারে। ছোটবেলায় প্রাসাদের ভেতরে একটা পরিত্যক্ত ঘর থেকে সে অশরীরী আওয়াজ পাচ্ছিল। সে দেয়ালে কান পাতার পরে একটা আত্মার গর্জন শুনতে পায়। সে আত্মাটা তাকে একটা কথা বলেছিল, সাপের খোলস ড্রাগনের বাচ্চাকে মেরে ফেলেছে। সেঙ্গাং ডিকোড করে বলে, ড্রাগনের বাচ্চা মানে রাজার সন্তান, আর সাপের খোলস বলতে কোনো পুরনো শত্রুকে বোঝানো হয়েছে। তাই সেঙ্গাংয়ের ধারণা সাপের খোলস বলতে পুকুরের আত্মাটাকে বোঝানো হয়েছে। তাই সে মনে করে ওই আত্মাটার সাথে যোগাযোগ করা গেলে রাজার মৃত সন্তান এবং অভিশাপের ব্যাপারে বিস্তারিত জানা যাবে। দুজনে কথাবার্তা বলছিল। এ সময় গুচিয়ন ফিল করে রুমের দেয়ালের গর্তে কিছু একটা আছে। সে ব্যাগ থেকে এক টুকরো কেক বের করে রাখতেই মুহূর্তের ভেতরে একটা আত্মা সেটাকে খেয়ে নেয়। গুচিয়ন বেশ চমকে ওঠে। সে আরেক টুকরো কেক বাইরের দিকে রাখতেই একটা ছোট আত্মা সেটা নিতে বেরিয়ে আসে। আত্মাটা ছোট প্রাণীর মতো দেখতে, তবে সেটা বেশ কিউট। তবুও গুচিয়ং সেঙ্গাংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই প্রজাতির আত্মারা কিউট নিরীহ হলেও এরা এনার্জি গেইন করে মানুষের পজিটিভ এনার্জি অ্যাবজর্ব করে। তাই ওরা এখানে থাকলে আত্মাটা পজিটিভ এনার্জি শুষে নেবে। তো সেঙ্গাং গুচিয়নকে তার নতুন কোয়ার্টারে নিয়ে যায়। রাজা গুচিয়নের ওপরে খুশি হয়ে থাকার জন্য আরেকটু বেটার রুম দিয়েছে। গুচিয়ন দেখে প্রাণীর আত্মাটা দেয়াল বেয়ে রুমে আসার চেষ্টা করছে। তাই সে আতঙ্কে জানালা বন্ধ করে দেয়। তবে সেঙ্গাং জানালা খুলে কিছুই দেখতে পায় না। গুচিয়ন আশঙ্কা প্রকাশ করে বলে, রাজকুমার রিলিফ পেয়েছে ঠিকই, কিন্তু পুকুরের সেই আত্মাটা যদি আবারও রাজকুমারের ওপরে ভর করে তাহলে তাকে আর বাঁচানো যাবে না। অবশ্য গুচিয়নের আশঙ্কাই সত্যি, কারণ রাজকুমার আবারও অসুস্থ হয়ে গিয়েছে। মন্ত্রীরা রাজাকে পরামর্শ দিচ্ছিল, যেহেতু রাজকুমার সুস্থ হচ্ছে না তাই রাজার উচিত রাজপরিবারের কোনো আত্মীয়কে ক্রাউন প্রিন্স ঘোষণা করা, কারণ এটা তাদের নিয়ম। রাজার বয়স হয়ে গেলে একজনকে ক্রাউন প্রিন্স ঘোষণা করা লাগে, যাতে রাজার কিছু ঘটে গেলে সে সিংহাসন সামলাতে পারে। তবে রাজা মন্ত্রীদের কথা শুনে ক্ষেপে যায়। তার বিশ্বাস রাজকুমার নিশ্চয়ই বেঁচে যাবে। পরের দিন গুচিয়ন আর সেঙ্গাং রাজমাতার সাথে দেখা করতে যায়। তবে রাজমাতার সাথে দেখা করা মোটেও সহজ না। তার কোর্ট লেডিরা বারবার এসে ওদেরকে জেরা করে যায়, কি ব্যাপার, কেন দেখা করতে চায়। ওরাও কৈফত দিতে দিতে বিরক্ত হয়ে যায়। ওরা আরেকটা জিনিস ফিল করে, এখানে একটা সাপের রূপধারী আত্মা আছে যেটা অবাধে ঘুরে বেড়াচ্ছে। সেঙ্গাং এই প্রাসাদে তার দাদিকে দেখতে পেয়ে লুকিয়ে যায়। সে আশা করেনি তার দাদিকে এখানে দেখতে পাবে। গুচিয়ন একটু কনফিউজড হয়, কারণ হিসেব মতে রাজমাতা সেঙ্গাংয়ের দাদি হওয়া উচিত। সেঙ্গাং জানায় তার বাবা মানে রাজা রাজমাতার সন্তান না। সেঙ্গাংয়ের দাদি ছিল তৎকালীন রাজার এক উপপত্নী। বর্তমান রাজা তার গর্ভেই জন্মেছিল। 30 বছর আগে রাজমাতার ছেলেরা মারা গেলে রাজসিংহাসন হুমকিতে পড়ে। তৎকালীন রাজার সন্তানদের ভেতরে শুধুমাত্র বর্তমান রাজাই বেঁচে ছিল, যদিও বর্তমান রাজার সিংহাসনের পুরোপুরি যোগ্য না, কারণ সে তৎকালীন রাজার উপপত্নীর ছেলে। সিংহাসনের দাবিদার হয় শুধু রাজা এবং রানীর ছেলেরা। তবুও আর কোনো অপশন না থাকায় সেই রাজসিংহাসনে বসে। তো যাই হোক, তারা চলে আসার পরে রাতে একটা আত্মা রাজমাতার প্রাসাদে অ্যাটাক করে। তাই সেঙ্গাং গুচিয়নকে ডেকে নিয়ে প্রাসাদের পরিত্যক্ত স্টোরেজে যায়। সেঙ্গাংয়ের ধারণা লবণের স্টোরেজের কোনো আত্মা অ্যাটাক করেছিল। এই রুম থেকেই সে ছোটবেলায় আত্মার কথা শুনেছিল। সেঙ্গাং গুচিয়নকে বাইরে রেখে একাই ভেতরে ঢোকে। ভেতরে পোড়া বিভিন্ন জিনিসপত্র পড়েছিল। সেঙ্গাং আত্মাদের উদ্দেশ্যে জানতে চায় এখানে কি ঘটেছিল। বেশ কয়েক মুহূর্ত পরে একটা আত্মা তার কানে কানে ফিসফিস করে আবারও বলে, সাপের খোলস ড্রাগনের বাচ্চাকে মেরে ফেলেছে। অর্থাৎ আত্মাটা এখনও সেঙ্গাংকে কিছু একটা বোঝাতে চাইছে। যদিও 30 বছর আগে এই আত্মাগুলোর সাথে খুব নির্মম কাজ করা হয়েছিল। রাজপরিবারের এক সন্তান মারা যাওয়ার পরে রাজমাতা কয়েকজন কোর্ট লেডিকে বন্দি বানিয়ে এই ঘরে রাখে, কারণ কেউ একজন দেয়ালে কৌশলে লিখে রেখেছিল এই মৃত্যুর পেছনে রাজমাতা দায়ী। রাজমাতার এবং তার পরিচারিকা লেডি জাংয়ের সন্দেহ ছিল এদের মধ্যে কেউ ওটা লিখেছে। তাই এদের সবাইকে শাস্তি দেওয়া হয়। দোষ স্বীকার না করা পর্যন্ত এদেরকে এক ফোঁটা পানিও দেওয়া হবে না। অনাহারে সবার অবস্থা যখন শোচনীয়, তখন আরেকটা নৃশংস কাজ করা হয়। রুমের ভেতরে আগুন লাগিয়ে সবাইকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এরপরে তাদের আত্মাকে বন্দি করার জন্য হাড়গুলোকে জারে ভরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। গতরাতে কেউ একজন একটা জার ভেঙে একটা আত্মাকে মুক্ত করে দেয়। সেই আত্মাটাই রাজমাতার প্রাসাদে অ্যাটাক করেছিল।
এবং সেই এই ইনফরমেশনগুলো সেঙ্গাংকে জানায়। সম্ভবত প্রাসাদে আরও এক পক্ষ আছে যারা রাজমাতা এবং রাজাকে সরিয়ে ক্ষমতা দখল করতে চায়। এদিকে রাজমাতা আবার সন্দেহ করে আছে রাজাই আত্মাটাকে মুক্ত করেছে যাতে রাজমাতাকে বিপদে ফেলা যায়। ওই জারগুলোর ভেতরে সে আত্মাদের বন্দি করে রাখা আছে, এই সত্য খুব কম মানুষই জানে। রাজমাতা শুরু থেকেই রাজাকে পছন্দ করে না, কারণ সে তো তার গর্ভের সন্তান না। রাজমাতা নিজের ব্লাড লাইনের একটা বালককে ক্রাউন প্রিন্স হিসেবে সিলেক্ট করেছে, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। অথচ রাজা নিজের ছেলেকে ক্রাউন প্রিন্স বানাতে চায়। রাজমাতার ধারণা এই জন্যই হয়তো রাজা তার বিরুদ্ধে চক্রান্ত করছে। অন্যদিকে সেঙ্গাং আত্মার কাছ থেকে সব শুনে এসে গুচিয়নকে সব জানায়। গুচিয়ন আত্মাদের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সে বলে আত্মাগুলোর প্রতিশোধের নেশায় প্রাসাদের নিরীহ মানুষের ক্ষতি করবে, তাই ওদেরকে অভিশাপ থেকে মুক্ত করে পরকালে পাঠাতে হবে। এই সময় রাজমাতা মন্দিরে বসে প্রার্থনা করছে, তাই গুচিয়ন সেঙ্গাংকে বোন পাউডার নিয়ে মন্দিরে চলে যেতে বলে। এরপরে গুচিয়ন আত্মাদের জগতে প্রবেশ করে মন্দিরে চলে যায়। ততক্ষণে সবগুলো আত্মাই মুক্তি পেয়ে গিয়েছিল। রাজমাতার অন্যায়ের প্রতিশোধ নিতে তারা একই সাথে রাজমাতার ওপরে অ্যাটাক করে। তবে সময় মতো গুচিয়ন পৌঁছে গেলে তার সাথে ওদের ফাইট শুরু হয়। তবে তলোয়ার দিয়ে কেটে কুটেও ওদের কিছু করা যাচ্ছিল না, তাই সে প্ল্যান বি কাজে লাগায়। সে ঘণ্টা বাজিয়ে সেঙ্গাংকে অ্যালার্ট করে দেয়। তাছাড়া ঘণ্টা বাজিয়ে সে নিজের পজিশনও বোঝায়। সেঙ্গাং তখন পানির সাথে বোন পাউডার মিশিয়ে ছুঁড়ে মারে। বোন পাউডারে আত্মাদের সেন্সিটিভিটি আছে, তাই ওরা দুর্বল হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ এভাবে ফাইট চলার পরে অবশেষে আত্মারা মুমূর্ষু হয়ে পড়ে। তখন গুচিয়ন নিজের পাওয়ার ইউজ করে আত্মাদের অভিশাপ মুক্ত করে পরকালে পাঠিয়ে দেয়। সেঙ্গাং রাজমাতার সামনে দাঁড়ালে বুঝতে পারে এখনও একটা আত্মা রাজমাতার গলা চেপে ধরে আছে। আত্মাটা রাজমাতার মাধ্যমে জানায় তারা ইনোসেন্ট ছিল, দেয়ালের লেখাটা তারা লেখেনি। তাদেরকে এই জন্যে হত্যা করা হয়েছিল কারণ ৩০ বছর আগে কোর্ট লেডি পুকুরে আত্মহত্যা করার সময় তারা উপস্থিত ছিল এবং কোর্ট লেডির অভিশাপ শুনেছিল। আত্মাটার কাছ থেকে গুচিয়নও রাজমাতার কাহিনীটা শোনে। আত্মাটা রাজমাতাকে গলা টিপে মেরে ফেলতে চাইছিল, তবে গুচিয়ন তাকে বাধা দিয়ে বলে দুনিয়ায় যারা অপরাধ করবে তার শাস্তি সে এমনিও পাবে, তাই আত্মাটার কারোর প্রাণ নেবার প্রয়োজন নেই। এই বলে গুচিয়ন শেষ আত্মাটাকেও পরকালে পাঠিয়ে দেয়। এতগুলো আত্মার সাথে ফাইট করতে গিয়ে গুচিয়নের প্রচুর এনার্জি লস হয়ে সে দুর্বল হয়ে গিয়েছিল। তাই সেঙ্গাং পুকুর থেকে দড়ি টেনে গুচিয়নকে তুলে আনে। সেন্স ফিরেও গুচিয়ন ঘোরের মাঝে ছিল। কিছু না বুঝেই সে সেঙ্গাংয়ের গলা চেপে ধরে, যদিও পরে একাই গলা ছেড়ে দিয়ে আবারও সেন্সলেস হয়ে যায়। গুচিয়নকে রেস্টে রেখে সেঙ্গাং রাজার কাছে গিয়ে লবণের স্টোর হাউজের আত্মাদের ব্যাপারে জানায়। সেঙ্গাং ১৩টা আত্মার আইডেন্টিটি বের করেছে শুনে রাজা বেশ খুশি হয়। এবার সেঙ্গাং রাজাকে একটা অপ্রীতিকর প্রশ্ন করে বসে। সে জানতে চায় পুকুরে যে সুইসাইড করেছিল সেটা আসলে কার আত্মা। রাজা সেঙ্গাংকে এই ধরনের প্রশ্ন করতে বারণ করে, তবুও সেঙ্গাং বলে ওই আত্মাটাকে মুক্ত করার জন্য সেটার পরিচয় জানা জরুরি। রাজা এবারও সতর্ক করে দেয় সেঙ্গাং যেন আর এই ব্যাপারে প্রশ্ন না করে। পুকুরের আত্মাটার পরিচয় বাদেই তার ব্যবস্থা করার নির্দেশ দেয়। এমনকি গুচিয়নকেও পুকুরের আত্মার ব্যাপারে বিস্তারিত জানাতে বারণ করে। সেঙ্গাং ফিরে এসে গুচিয়নের রুমে যায়। অন্যবারের চেয়ে এবার গুচিয়নের রিকভার করতে বেশি সময় লাগছিল। সেঙ্গাং গুচিয়নকে জিজ্ঞেস করে সে পুকুর থেকে উঠে আসার পরে তার গলা চেপে ধরেছিল কেন। গুচিয়নের কিছুই মনে ছিল না। সে জানায় আত্মাদের সাথে ফাইটের সময়ে তার প্রচুর পজিটিভ এনার্জি লস হয়, এতে সে অনেকটা আত্মাদের মতো হয়ে যায়। তাই উঠে আসার পরেও সাময়িকভাবে সে নিজের সেন্সে থাকে না। এটাই মূলত তার সবচেয়ে বড় দুর্বলতা। গুচিয়ন জানতে চায় সেঙ্গাং রাজপ্রাসাদের কাকে খুন করতে চায়। সেঙ্গাং জানায় যে তার মাকে খুন করেছে তাকে খুন করতে চায়। সেঙ্গাং ছোটবেলায় লবণের স্টোরেজ রুম থেকে আত্মাদের আর্তনাদ শুনতে পেয়েছিল। ব্যাপারটা সে মাকে জানায়। সেখান থেকে রাজমাতা জানতে পারলে উল্টো সেঙ্গাংয়ের মাকেই ফাঁসিয়ে দেয়। তার নামে মিথ্যা অপবাদ দিয়ে শাস্তির ব্যবস্থা করে। সেঙ্গাং রাজার কাছে ছুটে গিয়ে মায়ের জন্য প্রাণ ভিক্ষা চায়, তবে রাজাও তাকে হেল্প করে না। সে রাজাকে বলে আত্মাদের কথা তার মা না, বরং সে নিজেই শুনতে পায়। তখন রাজা সেঙ্গাংয়ের মুখ চেপে ধরে সতর্ক করে দেয় সে যেন আর কারোর সামনে এই কথাটা না বলে। রাজার মেয়ে হয়ে অশরীরী আওয়াজ শুনতে পায়, এটা জানাজানি হলে রাজার সম্মান নষ্ট হবে। রাজা এবং রাজমাতা সেঙ্গাং এবং তার মাকে প্রাসাদ থেকে বের করে দেয়। তবে এখানেই তারা থেমে থাকে না।
সেংগাংয়ের মাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। এই জন্যই মূলত সেংগাং প্রতিশোধ নিতে চায়। তবে আপাতত তাদের পুকুরের আত্মাটার আইডেন্টিটি জানতে হবে। এই জন্য তারা রাজমাতার এক পরিচারিকা লেডি জাংয়ের রুমে চুপি চুপি ঢোকে। গুচিয়ন রুমে ফেক হাত পায়ের ছাপ বসায় যাতে লেডি জাংকে আত্মার ভয় দেখানো যায়। তারা কাজ শেষ করার আগেই লেডি জাং চলে আসে। সেংগাং আলমারির ভেতরে লুকিয়ে পড়লেও গুচিয়ন লুকানোর সুযোগ পায় না। লেডি জাং তার রুমে অন্য কাউকে দেখে রেগে যায় এবং গার্ড ডাকার হুমকি দেয়। তবে গুচিয়ন ভয় দেখায় পুকুরের আত্মাটা এখানে চলে এসেছে। সে ফেক হাত পায়ের ছাপও দেখায়। সেংগাং আলমারির ভেতর থেকে আওয়াজ করলে এবার লেডি জাং বেশ ভয় পেয়ে যায়। এর মধ্যে আবার গুচিয়ন খেয়াল করে সেই প্রাণীর আত্মাটাও এখানে চলে এসেছে। সে আত্মাটাকে তাড়াবার চেষ্টা করে, তবে আত্মাটাই তাকে হেল্প করে। আত্মাটার নিজের উপস্থিতি লেডি জাংকে জানান দেয়। এতে লেডি জাং বুঝতে পারে এখানে সত্যি কোনো আত্মা আছে। তাই সে আতঙ্কে সেন্সলেস হয়ে যায়। সেন্স ফিরলে ওরা লেডি জাংকে বোঝায় পুকুরের আত্মাটার মৃত্যুর আগের জীবন কেমন ছিল না জানলে ওটার ব্যবস্থা করা যাবে না। তাই লেডি জাং এবার ওদেরকে সত্যিটা জানিয়ে দেয়। ওই আত্মাটা একজন কোর্ট লেডির। রাজপ্রাসাদে সেই সবচেয়ে সুন্দরী ছিল, তাই তাকে মোস্ট ফেভার্ড কোর্ট লেডি বলা হয়। এই জন্য সে তৎকালীন রাজার সবচেয়ে প্রিয় উপপত্নী ছিল। তাই রাজা তার গর্ভে সন্তান জন্ম দিতে চলেছিল। কিন্তু হঠাৎই শোনা যায় সেই কোর্ট লেডির নাকি একজন গার্ডের সাথে গোপনে রিলেশন ছিল। এটা শোনার পরে রাজমাতা প্রথমে গার্ডকে অমানসিক টর্চার শুরু করে। এক পর্যায়ে সে স্বীকার করে কোর্ট লেডির গর্ভের সন্তানটা তার। ফলে এবার কোর্ট লেডিকে টর্চার শুরু করা হয়। টর্চারের এক পর্যায়ে তার গর্ভের সন্তানটা নষ্ট হয়ে যায়। এই ক্ষোভে কোর্ট লেডি সুইসাইড করে আর অভিশাপ দিয়ে যায় সে রাজবংশের সবাইকে হত্যা করবে। মৃত্যুর পরে তার লাশটাকে রাজদ্রোহিতার অপরাধ দেখিয়ে পুড়িয়ে ফেলা হয়। তো লেডি জাং এতটুকুই জানত। সেংগাং আর গুচিয়ন ইনফরমেশন নিয়ে ফিরে আসার সময় কিভাবে আত্মাটার সাথে ডিল করবে এই নিয়ে অনেক আলোচনাই করে। যদি আত্মাটার কবর বা ব্যবহার্য কোনো জিনিসপত্র পাওয়া যেত তাহলে আত্মাটার সাথে ডিল করা ইজি হতো। আসার পথে গুচিয়নের একটা কুয়োর দিকে চোখ পড়লে সে কিছুটা থমকে যায়। সেংগাং এই ব্যাপারে জিজ্ঞেস করলেও গুচিয়ন কিছুই বলে না। তারা কোয়ার্টারে চলে আসে। গুচিয়ন বলে প্রেতলোকে গিয়ে আত্মাদের সাথে লড়াই করতে গিয়ে তার আত্মা যদি নিজের শরীরের থেকে অনেক দূরে চলে যায় তাহলে তার আত্মা পথ হারিয়ে ফেলবে এবং শরীরে ফিরে আসতে পারবে না। তখন গুচিয়নও আত্মাতে পরিণত হবে। আর যদি তার এই পরিণতি ঘটে তাহলে সে সবার আগে রাজাকে খুন করবে, কারণ রাজাই তো তাকে এসব করতে বাধ্য করছে। সেংগাং বলে রাজাকে হত্যা করতে চাওয়া রাজদ্রোহিতা। রাজা জানতে পারলে গুচিয়নের মৃত্যুদণ্ড হয়ে যাবে। তবে গুচিয়নের রাজার প্রতি বিন্দুমাত্র সম্মান ছিল না। এই সময় একজন পরিচারিকা এসে সেংগাংকে জানায় তার দাদি দেখা করতে বলেছে। তাই সেংগাং দাদির সাথে দেখা করতে যায়। ছোটবেলাতে তার দাদি তাকে লালন পালন করেছিল। প্রাসাদ থেকে তাড়িয়ে দেবার পরে এই প্রথম তাদের আবারও কথা হচ্ছে। এদিকে গুচিয়ন রাতে কুয়োর কাছে যায়। কুয়োর কাছে আসতেই তার পুরনো অতীতের ট্রমা জেগে ওঠে। কেউ তাকে কুয়োর ভেতরে ঝাঁপ দিতে ম্যানিপুলেট করছিল। সে ফিল করে এই কুয়োতে খুবই শক্তিশালী কোনো আত্মা আছে। পরের দিন সকালে কুয়োর ভেতরে একজন কোর্ট লেডির লাশ পাওয়া যায়। একজন স্টাফ জানায় গতরাতে গুচিয়নকে কুয়োর আশেপাশে দেখা গিয়েছিল। সে রাজদরবারে অভিযোগ করতে চাইলে তাদের সর্দারনি নিষেধ করে, কারণ সামনেই রাজমাতার জন্মদিনের অনুষ্ঠান। এ সময় নতুন করে কোনো ঝামেলা করা যাবে না। সেখানে সেংগাংও উপস্থিত ছিল। সব শুনে সে গুচিয়নের কাছে এসে দেখে তার হাতে এবং নাকের পাশে রক্ত লেগে আছে। এবার সেংগাংয়ের সন্দেহ জাগে গুচিয়নই খুনটা করেছে কিনা। তবে গুচিয়ন বোঝায় আত্মাদের সাথে ফাইট করে সে দুর্বল হয়ে গেছে, তাই তার নাক দিয়ে ব্লিডিং হয়েছিল, এটাই সেই রক্ত। তবে সেংগাং পুরোপুরি কনভিন্স হয় না। সন্দেহ নিয়ে সে বেরিয়ে যায়। এদিকে রাজকুমারের অবস্থা ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে। তাই রাজা গুচিয়নকে ডেকে পাঠায়। আগামীকাল রাজমাতার ৭০তম জন্মদিন। তাই রাজা গুচিয়নকে আগামীকাল দুপুর পর্যন্ত সময় দেয়। এই সময়ের ভেতরে যদি রাজকুমার সুস্থ হয়ে নিজের পায়ে হেঁটে রাজমাতার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত না হয় তাহলে রাজা গুচিয়নকে মেরে ফেলার হুমকি দেয়। গুচিয়ন চিন্তিত হয়ে ফিরে যাচ্ছিল। তখন তার একটা পিচ্চি কোর্ট লেডির সাথে দেখা হয়। মেয়েটার নাম জি ইউল। সেংগাংয়ের সাথে সে একই রুমে থাকে। পিচ্চি হলেও কথায় সে বেশ পটু। গুচিয়ন মেয়েটাকে সাথে নিয়ে যায়। এরপরে একটা মন্ত্র লিখে গুচিয়ন সেটাতে নিজের রক্ত ফেলে। এরপর সে রক্ত দুটো পাত্রের পানিতে মেশায়। একটা ছোট পাত্র, অন্যটা বড় পাত্র।
সে ছোট পানির পাত্রটা জিউলকে দিয়ে প্রাসাদের একটা নির্দিষ্ট জায়গায় রেখে আসতে বলে। এরপরে গুচিয়ন নিজের হাত বেঁধে নিয়ে বড় পাত্রের পানির ভেতরে নেমে ডুবে যায়। আসলে সে নিজের আত্মাকে আবারও প্রেতলোকে নিয়ে যেতে চায়, যাতে রাজকুমারের ওপর থেকে আত্মার অভিশাপ কাটানো যায়। আর এর জন্য পুকুরের আত্মাটার কোনো জিনিস তার প্রয়োজন। তার ধারণা হয় হয়তো কোর্ট লেডির সাথে যে গার্ডের রিলেশন ছিল তার বাড়িতে কিছু থাকতে পারে। জিউল পাত্রটা জায়গা মতো রেখে আসলে গুচিয়নের আত্মাও সেখানে পানির মধ্য দিয়ে প্রেতলোকে পৌঁছে যায়। এদিকে বাস্তব দুনিয়া থেকে একটা বড়ই গাছে আগুন জ্বলতে দেখা যায়। সম্ভবত বজ্রপাতে সেটাতে আগুন লেগে গেছে। সেঙ্গাং গুচিয়নের কাছে এই গাছের ব্যাপারে আগেও শুনেছিল। অনেক সময় গুচিয়ন এই গাছের ডাল আত্মাদের সাথে ফাইটের জন্য ইউজ করত। এই গাছের ডাল দিয়ে বানানো তলোয়ার দিয়ে আত্মাদের আঘাত করলে ড্যামেজের পাশাপাশি এই গাছের ডালেও আগুন লেগে যেত। তাই কখনো বজ্রপাতে এই গাছে আগুন লাগলে আগুনে পোড়া শক্ত কাঠ দিয়ে খুব সহজে আত্মাদের সাথে ফাইট করা যায়। গুচিয়নের মতে বড়ই গাছের মাধ্যমে অশুভ আত্মাদের তাড়ানো যায়। তো আগুনে গাছটাকে পুড়তে দেখে সেঙ্গাং গুচিয়নের কাছে ছুটে গিয়ে দেখে সে একটা পাত্রের ভেতরে ডুবে আছে। সেঙ্গাং এইটুকু শিওর ছিল গুচিয়ন প্রেতলোকে চলে গেছে, তবে তার সেখানে যাবার উদ্দেশ্য কি সেটা সে বুঝতে পারছিল না। যাই হোক, এদিকে গুচিয়ন অবশেষে সেই রয়্যাল গার্ডের মুখোমুখি হয়, যার সাথে কোর্ট লেডির রিলেশনের গুজব ছড়িয়েছিল। গার্ড মৃত্যুর পরেও কোনো কারণে এই জায়গাটা প্রোটেক্ট করছিল, ফলে দুজনের মাঝে ফাইট শুরু হয়। তবে গার্ড অনেক বেশি শক্তিশালী হওয়ায় গুচিয়ন তার সাথে পেরে উঠছিল না। সেঙ্গাংও বুঝতে পারছিল গুচিয়ন বিপদে আছে, তাই জিউল যেখানে পানির পাত্রটা রেখে এসেছে সেঙ্গাং সেখানে চলে যায়। এরপরে একটা বড়ই কাঠের তলোয়ার আত্মাদের ডাইমেনশনে পাঠিয়ে দেয়। গুচিয়ন সেই তলোয়ার দিয়ে ফাইট করে গার্ডের আত্মাকে হারিয়ে দেয়। এতে গার্ড দুর্বল হয়ে গেলে তার ভয়ঙ্কর রূপ কেটে গিয়ে সে আসল রূপ ফিরে পায়। গার্ড জানায় সে রাজমাতার চাপে পড়ে সে কোর্ট লেডিকে ফাঁসিয়েছিল। কোর্ট লেডি গর্ভের সন্তানের জন্য মমতা ভরে একটা ড্রেস বানিয়েছিল, কিন্তু সেই ড্রেস পরার আগেই সন্তানটা গর্ভে মারা যায়। গার্ড সেই ড্রেসটা এনে এখানেই একটা গাছের নিচে পুঁতে দিয়েছিল। এরপর থেকে সে কোর্ট লেডির ফিরে আসার অপেক্ষায় সে এই জায়গাটা প্রোটেক্ট করছে। সেঙ্গাং যেহেতু অন্য ডাইমেনশনের আত্মাদের কথাও শুনতে পেত, তাই সে গার্ডের আত্মার কথাও শুনতে পায় এবং জায়গা মতো খোঁজাখুঁজি করে একটা বাক্স পায়। এই বাক্সের ভেতরেই বাচ্চার ড্রেস রাখা ছিল। সেগুলো উদ্ধার করে সেঙ্গাং গুচিয়নের রুমে ফিরে আসে এবং পানির পাত্রটা ভেঙে তাকে বের করে। কিন্তু গুচিয়নের সেন্স ফিরছিল না। এতে সে বুঝে যায় গুচিয়নের আত্মা শরীর থেকে অনেক দূরে চলে যাওয়ায় আত্মাদের ডাইমেনশনে আটকে গেছে। এই জন্য সেঙ্গাং গুচিয়নকে উদ্ধার করে আনার জন্য সেও আত্মাদের ডাইমেনশনে যাবার সিদ্ধান্ত নেয়। সে চলে যায় পুকুরের কাছে। এরপরে গাছের সাথে দড়ির এক প্রান্ত বেঁধে অন্য প্রান্ত নিজের গলার সাথে বেঁধে নেয়। তারপরে পুকুরে ঝাঁপ দেয়। গুচিয়নের আত্মা তখন কুয়োর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। গুচিয়ন কুয়োর উপরে তার মায়ের আত্মাকে বসে থাকতে দেখে। মা তাকে ডাকছিল, তাই পজেসড হয়ে গুচিয়ন সেদিকে এগোতে শুরু করে। তবে মাঝখানে সেঙ্গাং চলে আসে এবং তাকে ওদিকে যেতে বারণ করে। তবুও গুচিয়ন সেঙ্গাংকে সরিয়ে কুয়োর কাছে চলে যায়। আর তখনই আত্মাটা আসল রূপে আসে এবং গুচিয়নের গলা চেপে ধরে। সেঙ্গাংও সাহায্যের জন্য এগোতে পারছিল না, কারণ অনেকগুলো আত্মা তার পা চেপে ধরেছিল। তবে এ সময় সাহায্য করতে আসে সেই ছোট কিউট প্রাণীটার আত্মা। সেটা সেঙ্গাংকে আটকে রাখা আত্মাগুলোকে সরিয়ে দেয়। এরপরে সেটা নিজের আসল রূপে আসে, অর্থাৎ সেটা দানবাকৃতির রূপ নেয়। তারপরে সেটা ছুটে গিয়ে কুয়োর আত্মাটাকে ধাক্কা মারে। এতে তিনজনই কুয়োর ভেতরে পড়ে যায়। সেঙ্গাং ডাকাডাকি করেও আর গুচিয়নের ট্রেস পায় না। সেঙ্গাংয়ের খেয়াল হয় গুচিয়ন বলেছিল সে যদি আত্মাদের জগতে আটকে যায় তবে সবার আগে রাজাকে হত্যা করবে। তাই সেঙ্গাং এবার রাজাকে বাঁচানোর জন্য ছুটে যায়। পরের দিন রাজমাতার জন্মদিনের অনুষ্ঠান ছিল। রাজা সেখানে অ্যাটেন্ড করে। যেহেতু রাজার ছেলে এখনও সুস্থ হয়নি, তাই রাজমাতা আজকে তার ব্লাড লাইনের একটা ছেলেকে ক্রাউন প্রিন্স ঘোষণা করবে। রাজা ব্যাপারটা জানতো, তাই সে ব্যাকআপ প্ল্যান করে রেখেছে। অনুষ্ঠান চলাকালীন সেখানে গুচিয়নের আত্মা চলে আসে। সে খুবই হিংস্র হয়েছিল। সে প্রবেশ করতেই জায়গাটাতে তাণ্ডব বয়ে যায়। অশরীরী কিছুর উপস্থিতিতে মানুষ ভয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। গুচিয়ন রাজাকে তলোয়ার দিয়ে আঘাত করতেই যাবে, মাঝখানে সেঙ্গাং এসে গুচিয়নকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। যদিও আত্মা হওয়ায় দুজনের কাউকে রাজা দেখতে পাচ্ছিল না, তবে সেঙ্গাংয়ের কোমর থেকে ঘণ্টাটা খুলে গেলে রাজা সেটা দেখতে পায়।
যেহেতু সেটা আত্মার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাই সেটাকে দেখা যায়। তো যাই হোক, সেঙ্গাং গুচিয়নকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু গুচিয়ন নিজের ভেতরেই ছিল না। সেঙ্গাং বোঝায় গুচিয়ন নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে, কারণ মা তাকে সুইসাইডের সময়ে মা মারা গেলেও সে বেঁচে গিয়েছিল। তাই গুচিয়নের ভেতরে অপরাধবোধ কাজ করত। সেঙ্গাং সেই ট্রমা দূর করার চেষ্টা করে, তবুও গুচিয়ন বুঝতে না চাইলে সেঙ্গাং তাকে জড়িয়ে ধরে। এতে গুচিয়ন শান্ত হয় এবং আত্মাটা তার শরীরে অর্থাৎ বাস্তব দুনিয়ায় ফিরে আসে। তবে সেঙ্গাং যেহেতু পুকুরের পানির মাধ্যমে প্রেতলোকে গিয়েছিল, মানে তার বডিটা পুকুরে আছে, তাই তার আত্মা ওখানে জেগে উঠবে। তাই গুচিয়ন পুকুরে ছুটে যায় এবং সেঙ্গাংয়ের শরীরটা পুকুর থেকে টেনে তোলার পরে সেঙ্গাংয়ের সেন্স ফেরে। অন্যদিকে রাজমাতার জন্মদিনের অনুষ্ঠানে নতুন ক্রাউন প্রিন্স সেন্সলেস হয়ে পড়েছিল। তাই রাজা বলে, এরকম দুর্বল কেউ ক্রাউন প্রিন্স হবার যোগ্য না। এই বলে সে ছেলেটাকে ক্রাউন প্রিন্স মানতে অস্বীকার করে। সেঙ্গাংয়ের সেন্স ফিরলে দেখে সে বাড়িতে আছে। গুচিয়ন তার জানালার বাইরে বসেছিল। জেগে ওঠার আওয়াজে গুচিয়ন জানালা খুললে সেঙ্গাং একটু বিরক্ত হয়। সে মেয়ে মানুষ, অথচ অনুমতি না নিয়েই গুচিয়ন জানালা খুলেছে। সেঙ্গাং রিয়াক্ট করায় গুচিয়ন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে জিউল খাবার নিয়ে সেঙ্গাংয়ের কাছে আসে। সেঙ্গাং জিজ্ঞেস করে সে এত খাবার এনেছে কেন। জিউল জানায় গুচিয়ন 3 দিন ধরে না খেয়ে আছে, তাই সে ওর জন্য খাবার এনেছিল, কিন্তু সে না খেয়ে চলে গেছে। এটা শুনে সেঙ্গাং খাবার নিয়ে গুচিয়নের কাছে যায়। গুচিয়ন আপসেট হয়েছিল, তাই খাবে না জানায়। তবে সেঙ্গাং বুঝিয়ে সুঝিয়ে তাকে শান্ত করে এবং বলে তার জন্য একটা গুড নিউজ আছে। এটা শুনে গুচিয়ন খাবার খেয়ে নেয় এবং কি গুড নিউজ জানতে চায়। সে গার্ডের বাড়িতে পুকুরের আত্মাটার ছেলের কাপড় পেয়েছে। গুচিয়নকে সেগুলো দেখালে গুচিয়ন বলে এগুলোর মাধ্যমে পুকুরের আত্মাটাকে হয়তো শান্ত করা যেতে পারে। সেঙ্গাং জানায় সে যখন আত্মাদের ডাইমেনশন থেকে ফিরছিল, তখন তার পুকুরের আত্মাটার সাথে দেখা হয়। সে পালানোর চেষ্টা করলে আত্মাটা তাকে পেছন থেকে খামচে ধরেছিল। তখন সে ফিল করে তার এনার্জি আত্মাটা চুষে নিচ্ছে। কথাটা শুনে গুচিয়ন একটু দম মেরে যায়। সে জানায় আত্মাটা সেঙ্গাংয়ের পজিটিভ এনার্জি অ্যাবজর্ব করে আরও শক্তিশালী হয়ে গেছে। এদিকে রাজকুমারের যা পরিস্থিতি, তাতে যে কোনো মুহূর্তে সে মারা যাবে। গুচিয়নের সন্দেহ আজ রাতটা সে টিকবে কিনা, তাই তারা দ্রুত পদক্ষেপ নেবার কথা ভাবে। গুচিয়ন বাচ্চার জামাকাপড় নিয়ে আবারও প্রেতলোকে যায়। এবার সে কুয়োর ভেতর দিয়ে সেখানে গিয়েছিল, যাতে পুকুরে গিয়ে সরাসরি আত্মাটার সাথে দেখা না হয়। সেখানে একটা ফেক বাচ্চার প্রতিমূর্তি তৈরি করা হয়। একটা নৌকার ওপরে বাচ্চাটার মতো কিছু একটা ভাসিয়ে দেওয়া হয়। এতে আত্মাটা বাচ্চার কান্না শুনে সেখানে যাবে। সেঙ্গাং গুচিয়নের দেওয়া মন্ত্রপুত তীর নিয়ে অপেক্ষা করছিল। সে আত্মাটাকে ফিল করতে পেরে তীর চালিয়ে দেয়। এতে আত্মাটা কিছুটা আহত হয়। তখন পানির নিচ থেকে গুচিয়ন উঠে আসে এবং আত্মাটাকে বলে সে নিরীহ রাজকুমারদের মেরে ফেললেও তার বাচ্চা ফিরে আসবে না, তাই সে যেন রিয়েলিটি অ্যাকসেপ্ট করে পরকালে ফিরে যায়। তবুও আত্মাটা তাকে অ্যাটাক করে। দুজনে ফাইট করে পানির নিচে তলিয়ে যায়। সেঙ্গাং কুয়োর পাশে বসে গুচিয়নের জন্য অপেক্ষা করছিল। একটু পরেই গুচিয়ন উঠে আসে এবং জানায় আত্মাটা আর নেই। এদিকে প্রাসাদে রাজকুমারেরও সেন্স ফিরে আসে। রাজা ছুটে গিয়ে দেখে তার ছেলে উঠে বসে আছে এবং তার দিকে তাকিয়ে বাবা বলে ডেকে হাসছে। রাজমাতা নিউজটা শুনে বেশ অবাক হয়। 30 বছরের অভিশাপ মুক্ত হওয়ায় সে কিছুটা আনন্দিত হয়। তবে পুকুরের আত্মাটার যদি আসলেই বিনাশ হয়ে থাকে, তাহলে তার বিনাশের জন্য সেই আত্মার আসল কাহিনী জানা জরুরি। তার মানে গুচিয়ন এই সিক্রেটটা জেনে গেছে। তাই রাজমাতা গুচিয়নকে মেরে ফেলার নির্দেশ দেয়। পরের দিন সকালে সেঙ্গাং রাজার সাথে দেখা করতে যায় এবং জানায় পুকুরের আত্মাটা আর নেই। রাজা খুশি হয়ে সেঙ্গাংকে ধন্যবাদ জানায়। রাজা এটাও জানত রাজমাতার জন্মদিনের অনুষ্ঠানে সেঙ্গাংই তাকে বাঁচিয়েছিল। সে সেঙ্গাংকে ঘণ্টাটা ফিরিয়ে দেয়। যদিও সেঙ্গাংকে ছোটবেলায় রাজাই এই ঘণ্টাটা দিয়েছিল, কারণ সেঙ্গাং অশরীরী আওয়াজ শুনে খুব ভয় পেত। তাই সাহস বাড়ানোর জন্যই রাজা ঘণ্টাটা দিয়েছিল। তো রাজা সেঙ্গাংকে জিজ্ঞেস করে সে কি পুরস্কার চায়। সেঙ্গাং আবদার করে গুচিয়নকে যেন এখনই অক্ষতভাবে প্রাসাদ থেকে বেরিয়ে যাবার সুযোগ দেওয়া হয়। রাজা সেঙ্গাংকে ভরসা দেয় সে গুচিয়নের ক্ষতি করবে না। সেঙ্গাং বেরিয়ে গুচিয়নের সাথে দেখা করতে যায়। গুচিয়ন একটু চিন্তিত হয়েছিল, কারণ পুকুরের আত্মাটা 7 জন রাজকুমারকে হত্যা করেছে, তাই তার পাওয়ার অসম্ভব রকমের বেশি হবার কথা ছিল। অথচ সে ইজিলি আত্মাটাকে হারিয়ে দিয়েছে।
এই ব্যাপারটা তার হজম হচ্ছিল না, তাই খটকা লাগছিল। হয় রাজকুমারদেরকে আত্মাটা মারেনি, না হয় সে আত্মাটার পুরোপুরি বিনাশ করতে পারেনি। তবু গুচিয়ন তো নিজের দায়িত্ব পালন করেছেই। এবার সেঙ্গাংয়ের লাস্ট কাজ বাকি, সেটা হলো রাজমাতার মুখোশ খুলে দেওয়া। সে এবার রাজমাতার কাছে চলে যায়। রাজমাতার বরাবরই অমায়িক দুর্ব্যবহার। সে সেঙ্গাংকে দেখে তেমন পাত্তা দেয় না। সেঙ্গাং সাথে করে এক প্যাকেট খাবার এনেছিল। এই সেম খাবারই মৃত্যুর আগে তার মাকে দেওয়া হয়েছিল, আর তাতে বিষ মেশানো ছিল। সেঙ্গাং রাজমাতার বিরুদ্ধে তার মাকে এবং লবণের স্টোরেজের হত্যাকাণ্ডের দোষারোপ করলে রাজমাতা তা অস্বীকার করে। তখন সেঙ্গাং বলে তার মাকে যে খাবার দেওয়া হয়েছিল সেটাতে যা যা ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছিল, সেঙ্গাং এখন যেই খাবার এনেছে তাতেও সেম ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। তাই রাজমাতা যদি তার মায়ের খাবারে বিষ না মিশিয়ে থাকে তাহলে এই খাবারটা খেয়ে তা প্রমাণ করুক। রাজমাতা তো অ্যাকচুয়ালি সেঙ্গাংয়ের মাকে বিষ দিয়ে হত্যা করেছিল, তাই সে খাবার খাওয়ার সাহস পায় না। সে খাবারটা ফেলে দেয় এবং সেঙ্গাংয়ের সাথে ঝামেলা শুরু করে। এবার সেঙ্গাং বাচ্চার জামাটা দেখায় এবং বলে এটা সে গার্ডের বাড়িতে পেয়েছে। রাজমাতা গার্ডকে প্রেশার দিয়ে রাজার সামনে মিথ্যা স্বীকারোক্তি দিয়েছিল কোর্ট লেডির বাচ্চাটা তার, তাই রাজা গার্ড এবং সেই মহিলার বাচ্চাকে হত্যা করিয়েছিল। সেঙ্গাংয়ের একের পর এক সত্য অভিযোগ শুনে রাজমাতা ক্ষেপে যায় আর অতি উত্তেজনায় সব স্বীকার করে নেয়। পাশাপাশি সে অসুস্থ হয়ে পড়ে। সেঙ্গাং বলে সে রাজমাতার অপরাধের কথা জানিয়ে দেবে এবং তাকে বিচারের মুখোমুখি করবে। রাজমাতা তাচ্ছিল্য করে বলে তার মতো পরিত্যক্ত রাজকুমারীর কথা কেউ বিশ্বাস করবে না। সেঙ্গাং নিজেও এই ব্যাপারটা জানত, তাই সে আগে থেকেই প্রাসাদের কয়েকজন গণ্যমান্য কোর্টলেডিকে রুমের সামনে দাঁড় করিয়ে রেখেছিল। সে ওদেরকে দেখিয়ে রাজমাতাকে বলে এরাও রাজমাতার স্বীকারোক্তির সাক্ষী। এবার আর রাজমাতাকে শাস্তি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এদিকে গুচিয়নকে ছেড়ে দেবার কথা থাকলেও তাকে গার্ডেরা মারধর করে কফিনে ঢুকিয়ে রাখে। পরে অবশ্য তাকে কফিন থেকে বের করা হয়। আসলে তাকে বোঝানো হচ্ছিল রাজার বিরুদ্ধে গেলে এবং প্রাসাদের সিক্রেট বাইরে জানাজানি করলে তার কি অবস্থা করা হবে। গার্ড তাকে বাইরে বের হবার অ্যাক্সেস পাস এবং এক থলে মুদ্রা দিয়ে চলে যায়। তবে গুচিয়ন মুদ্রার থলেটা ফেলে দেয়। সকালে সে বেরিয়ে যাচ্ছিল, তখন ছোট কিউট আত্মাটাকে আবারও দেখতে পায়। আত্মাটাকে আরেকটা সাপের হিংস্র আত্মা অ্যাটাক করেছিল। গুচিয়ন না দেখার ভান করে চলে যেতে চাইছিল, কিন্তু আত্মাটার কাছে সে ঋণী হয়ে আছে, কারণ আগের বার সেটা তার প্রাণ বাঁচিয়েছিল। তাই গুচিয়নও আত্মাটাকে বাঁচিয়ে নেয়। গুচিয়ন ঋণ দেনা শোধ করে আত্মাটাকে পিছু নিতে বারণ করে চলে যাচ্ছিল, তবে আত্মাটা তার পিছু ছাড়ছিল না। গুচিয়ন বুঝতে পারে আত্মাটা খুব দুর্বল, সুস্থ হতে সেটার পজিটিভ এনার্জি লাগবে। তাই গুচিয়ন নিজের আঙুল আত্মাটাকে দিয়ে প্রয়োজন মতো এনার্জি শুষে নিতে বলে। তবে আত্মাটা দরকারের বেশি এনার্জি শুষে নিচ্ছিল, তাই গুচিয়ন আছাড় মেরে সেটাকে ফেলে দেয়। এদিকে সেঙ্গাং রাজার কাছে গিয়ে বলে গুচিয়নের সন্দেহ হচ্ছে রাজপুত্রদেরকে আসলেই পুকুরের আত্মাটা মেরেছে কিনা, কারণ মানুষ খুনের পরে আত্মাটা যতটা শক্তিশালী হবার কথা সেটা ততটা শক্তিশালী ছিল না। প্রশ্ন শুনে রাজা কিছুটা থমকে যায়, তবে সে জানায় ওদেরকে আত্মাই খুন করেছে। রাজা কোনো রকমে উত্তর শেষ করে বেরিয়ে যায়। সে এখন রাজকুমারকে নিয়ে শিকারে বের হবে। তবে সেঙ্গাংয়ের অদ্ভুত লাগছিল, সে কিছু একটা অশরীরী আওয়াজ শুনতে পাচ্ছিল। তাই বিপদ সন্দেহ করে সে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে এবং সেখানে তার সাথে গুচিয়নের দেখা হয়ে যায়। গুচিয়ন বলে সে জানতে পেরেছে রাজকুমারের ওপরে যে আত্মাটা ভর করেছিল সেটা পুকুরের মহিলা আত্মাটা না, আবার যে সেঙ্গাংয়ের পেছন থেকে অ্যাটাক করে এনার্জি চুষে নিয়েছিল সেটাও ওই আত্মাটা না, বরং এখানে আরও শক্তিশালী আত্মা রয়েছে যে রাজপরিবারের ধ্বংসের জন্য উন্মুখ হয়ে আছে। তারা ভেবেছিল রাজকুমারের ওপর থেকে বিপদ কেটে গেছে, কিন্তু তা হয়নি। সেঙ্গাং বলে তাদের এখনই রাজকুমারের কাছে যাওয়া উচিত। তবে গুচিয়ন জানায় তারা এই সময় পাবে না, কারণ এতক্ষণে হয়তো আত্মাটা তার কাজ করে ফেলেছে। গুচিয়নের ধারণাই সত্যি, রাজকুমার বেশ ভালোই ছিল, রাজার কোলের ভেতরে বসেছিল, কিন্তু হঠাৎই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেঙ্গাং গুচিয়নকে এখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ রাজকুমার মারা যাওয়ায় রাজা এখন গুচিয়নকেও শাস্তি দেবে। তবে গুচিয়ন জানায় সে পালাবে না, সে পালিয়ে গেলে রাজা সেঙ্গাংকেও শাস্তি দেবে। সেঙ্গাং নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একবার গুচিয়নকে বাঁচিয়েছে, তাই গুচিয়ন এবার সেঙ্গাংকে বাঁচানোর প্রতিজ্ঞা করে। সেঙ্গাং আপাতত পরিবেশ ঠান্ডা হওয়া পর্যন্ত গুচিয়নকে বৌদ্ধ মন্দিরে বৌদ্ধর মূর্তির নিচের চেম্বারে লুকিয়ে রাখে। এখানে বসে গুচিয়ন অজানা আত্মাটার হদিস বের করার চেষ্টা করবে।
সেংগাং তাকে এখানে রেখে রাজার কাছে চলে যায়। রাজা জানতে চায় গুচিয়ন কোথায়। যেহেতু সে রাজকুমারকে বাঁচাতে পারেনি, তাই তাকে শাস্তি পেতে হবে। সেংগাং তার লোকেশন না জানিয়ে বলে রাজা আসল সত্যি স্বীকার করেনি বলেই রাজকুমারকে মরতে হলো। সেংগাং রাজার বিরুদ্ধে যাওয়ায় রাজা তাকে প্রাসাদ থেকে বেরিয়ে যাবার নির্দেশ দেয়। তবে সেংগাং জানায় সে যাবে না, বরং সে রাজার সত্যিটা ফাঁস করে দেবে। তখন রাজা রেগে গিয়ে সেংগাংয়ের মুখ চেপে ধরে এবং বলে, যদি মায়ের মতো মরতে না চাও তাহলে নিজের মুখটা বন্ধ রাখো। সেংগাং জানতে চায়, আপনি কি আমার মাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন? রাজার এক্সপ্রেশনে সেংগাংয়ের সব ক্লিয়ার হয়ে যায়। এদিকে সেংগাংয়ের দাদি রয়্যাল কনসর্ট সুকবিন মন্দিরে এলে গুচিয়ন তাকে একজন মৃত ক্রাউন প্রিন্সের ব্যাপারে জিজ্ঞেস করে। গুচিয়নের ধারণা এখানে আটকে থাকা অভিশপ্ত আত্মাটা ক্রাউন প্রিন্সেরই। সে কেন রাজবংশধরদের শেষ করতে চায় গুচিয়ন সেটাই জানতে চেয়েছিল। তবে সুকবিন ব্যাপারটা এড়িয়ে যাবার চেষ্টা করে। অন্যদিকে রাজার সভাসদদের নিয়ে মিটিং করছিল। এই সময় সে ফিল করে চারিদিক থেকে আত্মা তাকে অ্যাটাকের চেষ্টা করছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাজার আগের মাথায় একটা চেয়ার ছুঁড়ে মারে। এতে সবার ধারণা হয় রাজারও মস্তিষ্ক বিকৃতি ঘটছে। আরেকদিকে রাজমাতার ব্লাড লাইনের প্রিন্স ইকসাংও অনেকদিন ধরে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছিল, যাতে রাজাকে সরিয়ে সে নিজের ছেলেকে ক্রাউন প্রিন্স বানাতে পারে। এমনকি প্রাসাদে যে তান্ত্রিকটা রয়েছে সেও তার হয়েই কাজ করে। তান্ত্রিক ইকসাংকে জানায় সে ফিল করতে পারছে মৃত ক্রাউন প্রিন্সের আত্মা ক্রমশই প্রাসাদটা গ্রাস করে নিচ্ছে। তবে সে চিন্তিত আত্মাটাকে হয়তো গুচিয়ন দমিয়ে রাখবে। এটা শুনে ইকসাং গুচিয়নকে মেরে ফেলার নির্দেশ দেয়। এদিকে রাজা খবর পায় একটা গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়েছে, তাই ওরা খাজনা দিতে পারছে না। রাজা গ্রামে ভিজিটিংয়ে যাবার জন্য বের হয়। তবে রাজা সেংগাংকেও সাথে নেয়। গ্রামে গিয়ে তারা দেখে মানুষজন অসুস্থতায় কাতরাচ্ছে। সেংগাং বৈদ্যর কাছে জানতে পারে এটা একটা মহামারী। বৈদ্য সঠিকভাবে রোগের নাম বলতে পারে না, শুধু এইটুকুই বলে এটা ছোঁয়াচে রোগ। একজনের এই রোগ হলে বাকিদেরও ছড়িয়ে যাবে। সেংগাং কথাটা রাজাকে জানাতে গিয়ে দেখে একটা অসুস্থ বাচ্চা রাজার হাত ধরে আকুতি করছে। তার ভাইয়ের মতো তার বাবাও নিথর হয়ে গেছে, তাই সে ভয় পাচ্ছিল। মেয়েটাকে দেখে রাজার ছেলের কথা মনে পড়ে, তাই সে বাচ্চাটা এবং তার ফ্যামিলির খেয়াল রাখার নির্দেশ দেয়। সেংগাং এসে রাজাকে মহামারীর ব্যাপারে জানালে রাজা সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সুকবিন মৃত ক্রাউন প্রিন্সের কিছু কবিতা এনে গুচিয়নকে দেয়। এগুলো ক্রাউন প্রিন্সের শেষ স্মৃতি। গুচিয়ন কবিতাগুলো নিয়ে ক্রাউন প্রিন্সের অফিসে যেতে বলে। এরপরে দরজার হাতল ভেঙে কবিতা দরজার সাথে লাগিয়ে দিতে বলে। এতে ক্রাউন প্রিন্সের আত্মার পাওয়ার কমে আসবে। একই সময় তান্ত্রিক গুচিয়নকে ট্রেসের চেষ্টা করছিল। সে গুচিয়নের রুম থেকে তার জিনিসপত্র কালেক্ট করে আনে। এরপরে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জেনে যায় গুচিয়ন মন্দিরে লুকিয়ে আছে। রাজা প্রাসাদে ফিরতেই তাকে গুচিয়নের লোকেশন জানিয়ে দেওয়া হয়। রাজাও গুচিয়নকে মেরে ফেলার নির্দেশ দেয়। তাই গার্ডেরা মন্দিরে গিয়ে চেম্বার খুলে গুচিয়নকে টেনে হিঁচড়ে বের করে আনে। এরপরে তার পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। তবুও গুচিয়ন হেসে বলে তোমাদের রাজা মরবে, কারণ সে আত্মাকে ফিল করতে পারছে। আত্মা এই প্রাসাদেই অবস্থান করছে। মন্ত্রী এটা শুনে রাজার রুমে ছুটে গিয়ে দেখে রাজার মুখ দিয়ে ব্লিডিং হয়ে সে সেন্সলেস হয়ে গেছে। খবর পেয়ে সেংগাং বাবাকে দেখতে আসে। লোকটা যতই খারাপ হোক, তার অবস্থা দেখে সেংগাংয়ের বেশ খারাপ লাগে। এরপরে সে গুচিয়নের কাছে যায়। তখনও তাকে বন্দি করে রাখা হয়েছিল। সেংগাং বকাঝকা করে গুচিয়নকে মুক্ত করে। তার পেটে ব্লিডিং হচ্ছিল। সেংগাং একটা রুমাল দিয়ে সেখানে চেপে ধরে। গুচিয়ন বলে আত্মাটা রাজাকে যেহেতু অ্যাটাক করেছে, তাই পরের সিরিয়ালটা হয়তো সেংগাংয়ের। এই জন্য এই অবস্থাতেই গুচিয়ন আত্মাটাকে দমাতে চায়। তবে এই জন্য তার ক্রাউন প্রিন্সের বডিটা লাগবে। সেংগাং ক্রাউন প্রিন্সের বডিটা কবর থেকে তুলে আনার নির্দেশ দিলে বডিটা তুলে আনা হয়। গুচিয়ন সেংগাংকে এখানকার রিচুয়াল বুঝিয়ে দেয়। এরপরে সে আত্মাদের ডাইমেনশনে যাবার জন্য দড়ি বেঁধে পুকুরে নামে। একটু পরেই গুচিয়ন ক্রাউন প্রিন্সের আত্মার সামনে উপস্থিত হয়। পুরো জায়গাটা তার আত্মার শক্তিতে কন্ট্রোল হয়ে আছে। এই জন্যই গুচিয়ন অন্য উপায় ভেবে রেখেছিল। সে সেংগাংকে বলে এসেছে সে যখন ফাইট শুরু করবে তখন সেংগাং রক্তমাখা দড়ি দিয়ে ক্রাউন প্রিন্সের বডিটা বেঁধে দেবে। এতে তার পাওয়ার দুর্বল হয়ে যাবে। এছাড়া সে মন্ত্রপুত কাপড় দিয়ে দরজার হাতল বেঁধে রাখতে বলেছিল এবং সতর্ক করেছিল কোনো পরিস্থিতিতেই যেন সে দরজায় কাপড়ের বাঁধনটা না খোলে। এদিকে গুচিয়ন আর ক্রাউন প্রিন্সের আত্মার মাঝে ফাইট শুরু হয়ে যায়।
ক্রাউন প্রিন্সের আত্মা খুবই শক্তিশালী ছিল, তাও বাইরে থেকে সেংগাংয়ের সাহায্যে গুচিয়ন তাকে প্রায় হারিয়েই দেয়। কিন্তু এই সময় সেখানে অতি প্রাচীন একটা গার্জিয়ান স্পিরিট চলে আসে। আসলে এই গার্জিয়ান স্পিরিটকে পাঠিয়েছিল ইকসাংয়ের তান্ত্রিক বিশেষ রিচুয়ালের মাধ্যমে কালো জাদু করে এই আত্মাটাকে গুচিয়নকে মারার জন্য পাঠিয়েছে। অপরিচিত আত্মা হওয়ায় গুচিয়ন তাকে প্রতিহত করার উপায় জানত না, তাই সে আত্মাটার হাতে বেদম মার খেতে থাকে। তার শক্তির কাছে গুচিয়ন টিকতেই পারছিল না। সেই সাথে তান্ত্রিক গুচিয়নের একটা পুত্তলিকা বানিয়েছিল, যেটাতে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সে পুত্তলিকার গলায় কেটে দেয়। এতে গুচিয়নের আত্মার গলাতে ক্ষত হয়ে ব্লিডিং শুরু হয়। সেংগাং নোটিস করে ক্রাউন প্রিন্সের বডির দড়ির বাঁধনগুলো রক্তে ভিজে যাচ্ছে। এতে সে বুঝে যায় কিছু একটা ঝামেলা হয়েছে। এই সময় জিউল এসে দরজা ধাক্কাতে শুরু করে। সে বলে গুচিয়ন বিপদে পড়েছে, তাদেরকে দ্রুত পুকুরে যেতে হবে। সেংগাংও কিছু না বুঝে দরজা খুলে দেয়, আর এটাই তার বড় ভুল ছিল। গুচিয়ন তাকে দরজা খুলতে বারণ করেছিল। সে দরজা খোলায় ক্রাউন প্রিন্সের আত্মা আবারও মুক্ত হয়ে যায়। আরেকদিকে তান্ত্রিক যত বেশি গুচিয়নের পুত্তলিকাতে আঘাত করছিল, গুচিয়নের কন্ডিশন ততই খারাপ হয়ে যাচ্ছিল। সে লাস্ট আঘাতটা করার আগেই রক্ষাকর্তা হয়ে সে ছোট প্রাণীটা এগিয়ে আসে। প্রাণীটা তার ভয়ঙ্কর রূপ ধারণ করে তান্ত্রিকের ওপরে অ্যাটাক করে। এতে তান্ত্রিক সেন্সলেস হয়ে যাওয়ায় গুচিয়ন অন্তত প্রাণে বেঁচে যায়। এদিকে সেংগাং ক্রাউন প্রিন্সের আত্মার কাছে জানতে চায় সে বাবার ওপরে এত ক্ষেপে আছে কেন, সে কিসের প্রতিশোধ নিতে চায়। ক্রাউন প্রিন্সের আত্মা জানায় বাবাই তাকে হত্যা করেছে, কারণ সে বাবার সব অপরাধের কথা জেনে গিয়েছিল। তাই বাবা তার মুখ বন্ধ করার জন্য বিষ প্রয়োগ করে হত্যা করেছে। রাজা এরকম অনেক খুন করে সেগুলো আত্মাদের নামে চালিয়ে দিয়েছিল, তাই নিজের হত্যার প্রতিশোধ নিতেই সে রাজাকে হত্যা করতে চায়। সে সেংগাংকে সতর্ক করে দেয় সেও যেহেতু সব সিক্রেট জেনে গেছে, তাই তাকেও মরতে হবে। অন্যদিকে সকালেই রাজার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই রাজা নির্দেশ দেয় অসুস্থ গ্রামের সব লোকেদের মেরে ফেলতে হবে। মন্ত্রী এবং গার্ডেরা তার নির্দেশে বেশ অবাক হয়, কারণ গ্রামে বাচ্চা, মহিলা, বৃদ্ধ সবাই আছে। তবে রাজার কোনো দয়ামায়া নেই। রোগ যাতে ছড়িয়ে না পড়ে, তাই সে সবাইকে মেরে ফেলার অফিসিয়াল নির্দেশ দিয়ে দেয়। আরেকদিকে গুচিয়ন বেশ দুর্বল হয়ে পুকুর থেকে উঠে আসে। আত্মার ওপর দিয়ে তার যে ধকল গেছে সেটা সামলে ওঠাই কঠিন। গুচিয়ন ক্রাউন প্রিন্সের ঘরে এসে দেখে ক্রাউন প্রিন্সের বডিটা গায়েব, সেংগাংও সেখানে নেই। এই সময় রুমে রাজা চলে আসে। গুচিয়ন রাজাকে ক্রাউন প্রিন্সের আত্মার ব্যাপারে জানালে রাজা তাকে সমাধানের জন্য 10 দিন সময় দেয়। গুচিয়ন বের হওয়ার সময়ে বাইরে সেংগাংয়ের বডিটা খুঁজে পায়। এরপরে সেংগাংকে সে উঠিয়ে রুমে নিয়ে আসে। সেংগাং সেন্স ফিরে জানতে চায় তার কি হয়েছিল। গুচিয়ন জানায় ক্রাউন প্রিন্সের আত্মা মুক্ত হয়ে তার ওপরে ভর করেছিল। নিজেকে লুকানোর জন্য ক্রাউন প্রিন্স তাকে ইউজ করেছে। সেংগাং জানতে চায় ক্রাউন প্রিন্স এখনও তার ভেতরে আছে কিনা। গুচিয়ন জানায় প্রেতলোকে লড়াইয়ের সময়ে তার দিব্য দৃষ্টি নষ্ট হয়ে গেছে, তাই সে এখন আর আত্মাদের দেখতে পাচ্ছে না। এই জন্য সে বলতে পারবে না সেংগাংয়ের ভেতরে এখনও ক্রাউন প্রিন্সের আত্মা আছে কিনা। গুচিয়ন তাকে একটা মন্ত্রলেখা কাপড় দিয়ে সেটা নিজের সাথে রাখতে বলে। এতে ক্রাউন প্রিন্স আর তার উপরে ভর করতে পারবে না। সেংগাং বলে সে ক্রাউন প্রিন্সের মুখোমুখি হতে চায়। সে জানতে চাইবে ক্রাউন প্রিন্স কিভাবে রাজার অপরাধগুলোর কথা জানতে পেরেছিল। সেংগাংয়ের ধারণা সে যদি ক্রাউন প্রিন্সকে হেল্প করে তাহলে স্যাটিসফাই হয়ে হয়তো তার আত্মা মুক্তি পেয়ে পরকালে চলেও যেতে পারে। গুচিয়ন তাকে এমনটা করতে বারণ করে, কারণ ক্রাউন প্রিন্স অলরেডি মানুষ হত্যা করেছে, তাই তাকে সহজে কনভিন্স করা যাবে না। এদিকে রাজা ইকসাংয়ের ছেলে প্রিন্স ইনহাকে ক্রাউন প্রিন্স বানাতে রাজি হয়ে যায়। সে ইনহাকে প্রাসাদে এনে তাকে সব রকম ট্রেনিং দেবার নির্দেশ দেয়, যাতে তারপরে সে রাজ্য সামলাতে পারে। সেংগাং এই খবরটা পেয়ে সন্দেহ করে এখানেও তার বাবার কোনো অসৎ উদ্দেশ্য আছে। সে এমন লোক যার নিজের সন্তান এবং ভাইদের হত্যা করতেও হাত কাঁপেনি। সে আরেকজনের সন্তানকে রাজ্য ছেড়ে দেবে, এটা মোটেও বিশ্বাসযোগ্য না। যাই হোক, এদিকে তান্ত্রিকের সেন্স ফিরলে সে তার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে যায়। সে গুচিয়নের পুত্তলিকাটা আগুনে পুড়িয়ে দেয়। এতে গুচিয়ন প্রচণ্ড যন্ত্রণায় ছটফট শুরু করে। এটা আগুনে পুড়িয়ে দেওয়ায় এবার গুচিয়নের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে যায়। এতে ক্রাউন প্রিন্সের আত্মার সাথে তাদের লড়াই করা আরও কঠিন হয়ে পড়ে। সেংগাং জানতে চায় গুচিয়নের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আর কোনো উপায় আছে কিনা। গুচিয়ন জানায় শুধুমাত্র একটা উপায় আছে, তবে সেটা খুবই ডেঞ্জারাস। এই জন্য তাদের এমন কিছু করা লাগবে
যা আসলে করা উচিত না। তাই গুচিয়ন দৃষ্টি ফেরানোর এই পদ্ধতি ইউজ করবে না বলে জানায়। তবে সেঙ্গাং বলে গুচিয়ন সাহায্য করতে না পারলেও সে ক্রাউন প্রিন্সের মুখোমুখি হবে। প্রয়োজনে সে ক্রাউন প্রিন্সকে নিজের ভেতরে জায়গা দেবে। যা কিছুই ঘটুক, রাজার সব অপরাধের প্রমাণ সে সামনে আনতে চায়। এদিকে রাজমাতার সন্দেহ হচ্ছিল 30 বছর আগে রাজ পরিবারের সব রাজকুমার মারা গেলেও শুধুমাত্র বর্তমান রাজা কিভাবে বেঁচে গেল। ওই সময় যে চিকিৎসক রাজকুমারদের মৃত্যুর সময় দায়িত্বরত ছিল, রাজমাতা তাকে খুঁজে আনতে বলে। তবে জানা যায় সেই ডাক্তারও অনেকদিন আগেই মারা গেছে। তার মুখ দিয়ে কালো রক্তবমি হয়ে সে মারা গিয়েছিল। এই সিনড্রোমটাও রাজকুমারদের মৃত্যুর সিনড্রোমের সাথে মিলে যাচ্ছিল। তার প্রিন্স ইনহার জন্য টেনশন হচ্ছিল, তাই তার রুমে লোক পাঠায়। তারা গিয়ে দেখে ইনহা মেঝেতে পড়ে কাতরাচ্ছে আর তার মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে। তার পাশেই কেকের প্যাকেট পড়েছিল। সম্ভবত ইনহার কেক খেয়েই এই অবস্থা হয়েছে, মানে কেকেই বিষ মেশানো ছিল। তাই রাজমাতা সেঙ্গাংকে খবর পাঠায়, কারণ কিছুদিন আগে সেঙ্গাং যেরকম প্যাকেটে করে কেক এনেছিল, ইনহার কাছেও এরকম প্যাকেটেই বিষ মেশানো কেক পাঠানো হয়েছে। এটা শুনে সেঙ্গাং বেশ অন্যমনস্ক হয়ে যায়। সে নিজের অজান্তেই হাঁটতে হাঁটতে তার দাদি সুকবিনের ঘরে চলে যায়। দাদির ডাকে সে সেন্স ফিরে পায়। সেঙ্গাং দাদিকে বলে তার ধারণা রাজা ইনহাকে হত্যার চেষ্টা করেছে। 30 বছর আগে সে নিজের ভাইদের হত্যা করেছিল। সেঙ্গাংয়ের মাকেও বাবাই বিষ মেশানো খাবার দিয়ে হত্যা করেছে। সুকবিন এসব বিশ্বাস করছিল না। সেঙ্গাং অস্থির হয়ে গেলে সুকবিন তাকে শান্ত করতে চা খেতে দেয়। সেঙ্গাং চায়ে এক চুমুক দেবার পরে তার কেমন অদ্ভুত লাগে। সে রুমের সামনে অসংখ্য আত্মাদের ফিল করে। সে দরজা খুলে দেখে কেউ নেই। এরপরে দেখে দরজার নিচে একটা মন্ত্র লেখা আছে। সে তার মায়ের আত্মার কণ্ঠ শুনতে পায়। তার মা বলছিল সেঙ্গাং যেন ওই মহিলার কাছে না যায়, সে খুব ডেঞ্জারাস। রুমের বাইরে তার মা ছাড়াও আরও অনেক আত্মা ভিড় জমিয়েছিল। আত্মাদের মাধ্যমে সেঙ্গাং জানতে পারে তার মাকে রাজা না, বরং তার দাদি সুকবিন বিষ মেশানো খাবার দিয়েছিল। সেঙ্গাংয়ের মনে পড়ে দাদি প্রাসাদে যখনই যেত তখন তার এবং মায়ের জন্য নানা রকমের খাবার নিয়ে যেত। তাই খাবারে হয়তো দাদি বিষ মিশিয়েছিল। সে সুকবিনের কথাটা বলতেই সুকবিন স্বীকার করে এবং বলে সে একই বিষ চায়ে মিশিয়ে সেঙ্গাংকেও খাইয়েছে। তবে সে সামান্য পরিমাণে বিষ মিশিয়েছে। এতে সেঙ্গাং মরবে না, কিন্তু আজীবনের জন্য কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলবে। সুকবিন জানায় 30 বছর আগে রাজকুমারদের হত্যার মাস্টারমাইন্ড সে ছিল। এছাড়া লবণের স্টোরেজে কোর্ট লেডিদেরকেও সেই চক্রান্ত করে খুন করেছিল। সে দেয়ালে লিখেছিল সাপের খোলস ড্রাগনের বাচ্চাকে মেরে ফেলেছে। আসলে সাপের খোলস বলতে রাজমাতাকে ইঙ্গিত করা হচ্ছিল, কারণ রাজমাতার জন্ম হয়েছিল সাপের বছরে। তাই এই ভয়াবহ অপরাধের জন্য সন্দেহবশত বলি হতে হয় নিরীহ কোর্ট লেডিদের। তাদেরকে লবণের স্টোরেজে বন্দি করে রাখা হয় আর জানালা দিয়ে সুকবিনি আগুন লাগিয়ে ওদেরকে পুড়িয়ে মারার ব্যবস্থা করে, যাতে এখানেও রাজমাতা ফেঁসে যায়। এই পুরো ঘটনাটা সে ঘটানোর সুযোগ পায় কোর্ট লেডির পুকুরে আত্মহত্যাকে কেন্দ্র করে। প্রতিটা খুনই চাপিয়ে দেওয়া হয় পুকুরের আত্মার ওপরে। এতে কেউ আসল ঘটনাটা জানতেই পারে না। আর এই সমস্ত কিছুর পেছনে সুকবিনের একমাত্র উদ্দেশ্য ছিল তার ছেলেকে সিংহাসনে বসানো। সুকবিন খুনের পর খুন করে গেছে শুধুমাত্র ছেলের সিংহাসন বাঁচানোর জন্য। যেই সিক্রেট জেনে গেছে সে সবাইকেই খুন করেছে। সেঙ্গাং জানতে চায় তার মাকেও একই কারণে খুন করা হয়েছে কিনা। সুকবিন জানায় তার সব অপরাধে সেঙ্গাংয়ের মাও সঙ্গী ছিল। সে রানী হবার লোভে সুকবিনকে সাহায্য করেছিল, পরে তাকেও হত্যা করা হয়। সুকবিন সেঙ্গাংকে তাচ্ছিল্য করে বলে এই সিংহাসনের জন্য যত অপরাধ হয়েছে তার সাথে সেঙ্গাংয়ের বাবা মা দুজনেই জড়িত। এসব শুনে সেঙ্গাং প্রচণ্ড ভেঙে পড়ে। শেষ মুহূর্তে সে গুচিয়নের দেওয়া রক্ষাকবচ মন্ত্রপুত কাপড়টা ফেলে দেয়। এতে ক্রাউন প্রিন্সের আত্মা সেঙ্গাংয়ের মাঝে চলে আসে। সুকবিনের দরজার চৌকাঠে লেখা মন্ত্রটাও ড্যামেজ হয়ে যায়। ক্রাউন প্রিন্স সেঙ্গাংয়ের পেট থেকে বিষ মেশানো চা বের করে ফেলে। এরপরে ক্রাউন প্রিন্স সেঙ্গাংকে সেখান থেকে নিয়ে চলে যায়। খবর পেয়ে গুচিয়ন সুকবিনের রুমে এসে দেখে চৌকাঠ পেরিয়ে আত্মা ভেতরে ঢুকেছিল। চোখে না দেখতে পেলেও সে কিছুটা ফিল করতে পারছিল। এছাড়া সে মন্ত্র লেখা কাপড়টাও খুঁজে পায়। সুকবিনের অবস্থাও বেশ খারাপ ছিল। গুচিয়ন সুকবিনের কাছে জানতে চায় সে কি পাপ করেছে, যার কারণে দরজার চৌকাঠে এত শক্তিশালী মন্ত্র লিখে রাখা ছিল। এই মন্ত্র অশুভ আত্মাদের আটকানোর জন্য লেখা হয়। সুকবিন কোনো উত্তর দিতে পারে না।
গুচিয়ন ধারণা করে সেঙ্গাং বিপদে আছে, তাই সেঙ্গাংকে বাঁচাতে গুচিয়নের দৃষ্টি ফিরে পাওয়া জরুরি। গুচিয়ন দৃষ্টি ফিরে পাওয়ার লাস্ট উপায়টা কাজে লাগাতে চায়, এই জন্য সে জিউলেরও হেল্প নেয়। সে একটা মন্ত্রপুত পুত্তলিকা বানিয়ে জিউলকে দিয়ে একটা জায়গায় টানিয়ে দিতে বলে। এরপরে গুচিয়ন নিজে পুকুরের ভেতরে নেমে আত্মাদের জগতে চলে যায়। সে পুত্তলিকার টোপ দিয়ে একটা ভয়ঙ্কর প্রাণীর আত্মাকে জাগিয়ে তোলে। এরপরে সে আত্মার গতিবিধি ফিল করে তলোয়ার দিয়ে আঘাত করে সেটার মাথাটা কেটে দেয়। এরপরে সে প্রাণীর চোখ দুটো তুলে নিয়ে নিজের চোখের জায়গায় বসিয়ে দেয়, আর এভাবেই সে নিজের দৃষ্টিশক্তি ফিরে পায়। ঠিক এ সময় সে সেঙ্গাংয়ের মায়ের আত্মাকে দেখতে পায়। মহিলা তাকে রিকোয়েস্ট করে সে যেন যেভাবেই হোক ক্রাউন প্রিন্সের হাত থেকে সেঙ্গাংকে রক্ষা করে। সেঙ্গাং এই সময়ে ক্রাউন প্রিন্সের কন্ট্রোলে ছিল। ক্রাউন প্রিন্স সেঙ্গাংকে প্রজেস্ট করে রাজার রুমের দিকে নিয়ে যাচ্ছিল। গুচিয়ন আত্মাদের ডাইমেনশন থেকে ক্রাউন প্রিন্সকে বাধা দেয়, তবে ক্রাউন প্রিন্স সেঙ্গাংয়ের গলায় তলোয়ার ধরে তাকে মেরে ফেলার হুমকি দেয়। যদিও ক্রাউন প্রিন্স সেঙ্গাংয়ের আত্মার গলায় তলোয়ার ধরেছিল, তবুও সেটার প্রভাব বাস্তবে সেঙ্গাংয়ের ওপরেও পড়ছিল, তাই গুচিয়ন কিছুটা থমকে যায়। সেঙ্গাংয়ের মন দুর্বল হয়ে আছে, তাই এত সহজে ক্রাউন প্রিন্স তাকে কন্ট্রোল করছে। তাই গুচিয়ন সেঙ্গাংকে তার বাবা মায়ের ব্যাপারে সত্যিটা জানায়। সেঙ্গাংয়ের মা ইচ্ছে করে সুকবিংকে সঙ্গ দেয়নি, বরং সুকবিং তাকে খাবারে বিষ মেশাতে বাধ্য করেছিল। এই অপরাধবোধের কারণে প্লাস সুকবিনের প্রেশারাইজের কারণে তার মা সুইসাইডেরও চেষ্টা করে, তবে রাজা তাকে বাঁচিয়ে নেয় এবং বিয়ে করে। সেঙ্গাংকে এতদিনে আসল সত্যিটা জানানো হয়নি। গুচিয়ন সেঙ্গাংকে বোঝায় তার বা তার মায়ের কোনো দোষ নেই। গুচিয়নের কথায় সেঙ্গাং নিজের মাকে কল্পনা করে, এতে তার মনের কনফিডেন্স বেড়ে যায় এবং সে জেগে ওঠে। সুযোগে গুচিয়নও ক্রাউন প্রিন্সকে অ্যাটাক করে, তবে ক্রাউন প্রিন্স একটা ছুরি সেঙ্গাংয়ের পায়ে ঢুকিয়ে দেয়, যেটার প্রভাব বাস্তব দুনিয়ায় সেঙ্গাংয়ের ওপরেও পড়ে। সেঙ্গাং রাজপ্রাসাদের বাইরে পালিয়ে আসে। ততক্ষণে প্রেতলোক থেকে গুচিয়নও ফিরে আসে। সে দ্রুত সেঙ্গাংয়ের পায়ে কাপড় বেঁধে দেয়। সে জানায় সেঙ্গাং জেগে উঠতেই ক্রাউন প্রিন্স সেখান থেকে পালিয়ে গেছে। গুচিয়ন সেঙ্গাংকে একটা দুঃসংবাদ জানায়। গুচিয়নের সাথে সেঙ্গাংয়ের মা দেখা করতে এসেছিল, কিন্তু সেখানেই একটা অঘটন ঘটে যায়। একটা অশুভ আত্মা তার মাকে খেয়ে নেয়, যার কারণে সেঙ্গাংয়ের মায়ের আত্মা আর কখনো পরকালে যেতে পারবে না। চিরকালের মতো অশুভ আত্মাদের জগতেই আটকে থাকবে। এটা শুনে সেঙ্গাং খুব কষ্ট পায়। পরের দিন সকালে গুচিয়ন সেঙ্গাংকে মন্ত্রলেখা রক্ষাকবচ কাপড়টা দিয়ে সেটা নিজের কাছে রাখতে বলে। সে পরামর্শ দেয় সেঙ্গাং যেন আর কখনো ক্রাউন প্রিন্সকে তার ওপরে ভর করার সুযোগ না দেয়। সেঙ্গাং জানতে চায় গুচিয়নের চোখ কিভাবে ভালো হলো। গুচিয়ন সত্যিটাই জানিয়ে দেয় সে একটা অশুভ আত্মার চোখ দিয়ে নিজের চোখ সারিয়েছে। এরপরে সে বেরিয়ে যায়। এদিকে রাজমাতার দরবারে সেঙ্গাংয়ের ডাক পড়ে। সেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত ছিল, এমনকি রাজাকেও ডাকা হয়েছিল। রাজমাতা রাজাকে জিজ্ঞেস করে 30 বছর আগে যখন তৎকালীন রাজার সব সন্তানেরা এক এক করে মারা গিয়েছিল, তখন একমাত্র সে কিভাবে বেঁচে গেল। রাজা জানায় সে একটা মন্দিরে আশ্রয় নিয়েছিল। মন্দিরের পুরোহিত তাকে পুকুরের অভিশপ্ত আত্মার হাত থেকে রক্ষা করেছিল। রাজমাতা হুঙ্কার দিয়ে বলে এসব মিথ্যা কথা। পুকুরের আত্মা ওদেরকে মারেনি, বরং রাজাই ওদেরকে খুন করিয়েছিল। তা না হলে রাজা কখনোই সিংহাসনে বসার সুযোগ পেত না। রাজা সব অস্বীকার করে বলে প্রমাণ দাও। রাজমাতা তখন প্রিন্স ইনহাকে নিয়ে আসতে বলে। বিষক্রিয়ায় ইনহা অসুস্থ হয়েছিল। রাজমাতা দাসীকে দিয়ে খাবারের প্যাকেটটা আনতে বলে। রাজমাতা অভিযোগ করে রাজার পাঠানো এই খাবারে বিষ মেশানো ছিল, যা খেয়ে ইনহা অসুস্থ হয়ে গেছে। এটা শুনে রাজা খাবারের প্যাকেট থেকে খাবার তুলে এক এক করে খেতে শুরু করে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। তবে খাবার খেয়েও রাজার কিছু না হওয়ায় রাজমাতা একেবারেই হতভম্ব হয়ে যায়। রাজা ইনহাকে কিছু সময়ের জন্য প্রাসাদের বাইরে নিয়ে যাবার নির্দেশ দিলে গার্ডেরা বাইরে নিয়ে যেতেই ইনহার সেন্স ফিরে আসে। ইনহা একটা মেসেজও পাঠায় তাকে একটা আত্মা অ্যাটাক করেছিল। অর্থাৎ সব মিলিয়ে রাজমাতার অভিযোগ একেবারে মাঠে মারা যায়। রাজা রাজমাতাকে মিথ্যা প্রমাণিত করে নিজের প্রাসাদে ফিরে যায়। তবে সভাসদদের সাথে আলোচনার সময়ে রাজা অসুস্থ হয়ে পড়ে। একজন রাজার হাতে চেক করে দেখে গ্রামের লোকেদের প্লেগ রোগ রাজার শরীরও ছড়িয়ে পড়েছে। রাজা গুচিয়নকে ডেকে আনতে বলে। গুচিয়ন এলে রাজা জিজ্ঞেস করে তার আশেপাশে গুচিয়ন কি দেখছে। গুচিয়ন জানায় রাজার নির্দেশ দিয়ে গ্রামের যেসব মানুষদের হত্যা করেছে
তাদের আত্মা রাজাকে ঘিরে আছে, তবে এই আত্মাদেরকে ক্রাউন প্রিন্সই ডেকে এনেছে। রাজা গুচিয়নকে দ্রুত কোনো সমাধান বের করতে নির্দেশ দেয়। গুচিয়ন সেংগাংকে কাগজে মন্ত্র লিখে মুরগির রক্ত ছড়িয়ে দিতে বলে। এরপরে সেগুলো রাজার রুমের দেয়ালে লাগিয়ে দিতে বলে। পাশাপাশি নির্দেশ দেয় কেউ যেন রাজার রুমে যাওয়া আসা না করতে পারে। গুচিয়নের কথা মতো সেংগাং সেটাই করে। মন্ত্র লেখা কাগজ লাগানোর সময়ে সেংগাং অশরীরী আওয়াজ শুনতে পায়, যেটা তার বাবার পেছন থেকে আসছিল। তবে এই আওয়াজটা গ্রামের লোকগুলোর কারো না, বরং এটা অন্য কারো আত্মা। সে ক্রাউন প্রিন্সের ব্যাপারে কিছু একটা জানে। ব্যাপারটা রাজাকে বলতেই সে বিচলিত হয়ে যায় এবং আত্মার কথা শুনতে নিষেধ করে। তবে সেংগাং জেদ ধরে এবং বাবাকে ঝাড়ি দিয়ে সত্যিটা স্বীকার করতে বলে। রাজা এবার জানায় ক্রাউন প্রিন্সও সেংগাংয়ের মতো আত্মাদের ফিল করতে পারত, তাদের আওয়াজ শুনতে পেত। সে একদিন লবণের স্টোরেজ রুমের আত্মাদের ব্যাপারে এবং সেখানে ঘটা ব্যাপার প্লাস 30 বছর আগে কিভাবে রাজার ভাইয়েরা মরেছিল সব জেনে গিয়েছিল। তাই রাজা ক্রাউন প্রিন্সকে ড্রিঙ্কের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেয়। ক্রাউন প্রিন্স বিশ্বাসই করতে পারছিল না বাবা তাকে বিষ খাওয়াতে পারে। সে রাগ করে শিশির বাকি বিষটুকু খেয়ে নেয় এবং অভিশাপ দিয়ে বলে রাজা যেমন 30 বছর ধরে মানুষ খুন করে পুকুরের আত্মার নামে চালিয়ে দিচ্ছে, তেমনি আজ থেকে আত্মার গল্পটা সত্যি হয়ে যাবে। সে অভিশপ্ত আত্মা হয়ে ফিরে এসে রাজার সব বংশধরকে শেষ করে দেবে। মূলত সেই অভিশাপী রাজা বয়ে বেড়াচ্ছে। এদিকে ক্রাউন প্রিন্সের আত্মা ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছিল। সে প্রায় অপ্রতিরোধ হয়ে উঠেছে, কারণ সে রাজার সমস্ত শত্রু আত্মাকে এক জায়গায় জড়ো করেছে। রাজাও বেশ অসুস্থ হয়ে পড়ে। এই খবরটা রাজমাতা পেয়ে খুবই খুশি হয়ে যায়। গুচিয়ন তখন প্রেতলোকে ছিল। সে ফিরে এসে সেংগাংকে জানায় ক্রাউন প্রিন্স খুব সাংঘাতিক উদ্দেশ্যে সব বিদ্রোহী আত্মাদের ডেকে এনেছে। শীঘ্রই পুরো প্রাসাদে মহামারী ছড়িয়ে পড়বে এবং সবাই শেষ হয়ে যাবে। এদিকে রাজার অসুস্থতার সুযোগে রাজমাতা গিয়ে সিংহাসন দখল করে আর নিজের কর্তৃত্ব স্থাপন করে। তবে হঠাৎ তার নাক দিয়ে ব্লিডিং শুরু হয় এবং সেও অসুস্থ হয়ে পড়ে। তার পাশাপাশি প্রাসাদের আরও অনেকের মধ্যেই এই রোগ ছড়িয়ে পড়ে। ক্রমাগতভাবে সবাই অসুস্থ হতে শুরু করে। গুচিয়ন ক্রাউন প্রিন্সকে আটকানোর জন্য একটা বিশেষ মন্ত্র লেখা বাক্স তৈরি করে, যেটার ভেতরে সে ক্রাউন প্রিন্সের আত্মাকে বন্দি করবে। গুচিয়ন বের হবার সময়ে সেংগাং তাকে একটা হার্বাল ড্রিঙ্ক খেতে দেয়, যেটা খেলে তার শরীরে শক্তি আসবে। গুচিয়নও সেই ড্রিঙ্ক খেয়ে নেয়। তবে সেংগাং ড্রিঙ্কে বিষ মিশিয়ে দিয়েছিল যাতে গুচিয়ন সেন্সলেস হয়ে যায়। সেংগাং গুচিয়নের প্রাণ বাঁচাতেই এই কাজ করেছে, কারণ ক্রাউন প্রিন্সের সাথে লড়াই করতে গেলে বেঁচে ফেরার চান্স একেবারেই কম। এই জন্য সেংগাং নিজেকে স্যাক্রিফাইসের সিদ্ধান্ত নিয়েছে। এরপরে পুকুরের কাছে গিয়ে আগের পদ্ধতিতেই গাছের সাথে দড়ির এক প্রান্ত আর নিজের শরীরের সাথে অপর প্রান্ত বেঁধে নেয় এবং পানিতে নেমে আত্মাদের ডাইমেনশনে ঢুকে পড়ে। এদিকে রাজা সেন্সে ফিরে আত্মা তাড়ানোর জন্য রিচুয়ালের আয়োজন করে। তবে কিছুক্ষণের ভেতরে ঝড়ো হওয়ায় সব তছনছ হয়ে গেলে রাজা বুঝে যায় ক্রাউন প্রিন্সের আত্মা সেখানে চলে এসেছে। ক্রাউন প্রিন্স অনেকটা রাজার বেশে প্রাসাদে ঢুকছিল। তবে ঢোকার আগেই সেংগাং তাকে তীর চালিয়ে দেয়, কিন্তু তার কিছুই হয় না। উল্টো সে বাহুবলীর ভল্লাল দেবের মতো তীরটা ক্যাচ ধরে ফেলে। ক্রাউন প্রিন্স সতর্ক করে দেয় সেংগাং যেন তার পথে না আসে। তবুও সেংগাং তাকে বোঝাতে থাকে যেন রাগের বশে নিরীহ মানুষদের ক্ষতি না করে। এতে ক্রাউন প্রিন্স ক্ষেপে যায় আর সেংগাংয়ের গলা চেপে ধরে, আর এই সুযোগেই সেংগাং তার গলাটা কেটে দেয়। ক্রাউন প্রিন্স পুনরায় নিজের মাথা জেনারেট করে ফেলার আগেই সেংগাং মাথাটা বাক্সে বন্দি করতে চাইছিল। তাই সে মাথাটা বক্সে রাখে, কিন্তু বক্সের ঢাকনা বন্ধ করতে গিয়ে তার হাত থেমে যায়, কারণ বদমাশ তান্ত্রিক পুকুর থেকে সেংগাংয়ের বডিটা টেনে তোলে এবং দড়িটা কেটে ফেলে। এ কারণে সেংগাংয়ের শক্তির ভারসাম্য হারিয়ে যায়। ফলে সময় পেয়ে ক্রাউন প্রিন্স আবারও নিজের মাথা রিজেনারেট করে ফেলে। এরপরে সে তলোয়ারটা সেংগাংয়ের বুকে ঢুকিয়ে দেয় আর তার পজিটিভ এনার্জিগুলো চুষে নিতে শুরু করে। এদিকে গুচিয়নের ততক্ষণে সেন্স ফিরে আসে। সেংগাংয়ের রেখে যাওয়া লেটার থেকে সে সব বুঝতে পারে। গুচিয়ন আত্মাদের জগতে যাবার জন্য এবার নিজেকে স্যাক্রিফাইসের সিদ্ধান্ত নেয়। সে ছুরি দিয়ে নিজের গলা কাটতেই যাবে। এ সময় সেই ছোট প্রাণীটা এসে তাকে বারণ করে। প্রাণীটা ছলছলে চোখে তাকে সুইসাইড না করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু সেংগাংকে বাঁচানোর জন্য গুচিয়নের আর কোনো উপায় নেই। তাই সে নিজের গলা কেটে দেয়। এতে তার আত্মাটা শরীর থেকে বেরিয়ে আত্মাদের জগতে সুপ্রিম অশুভ আত্মার সামনে চলে যায়
আত্মাদের ভেতরে যে সর্বশক্তিমান। তো গুচিয়ন তাকে অনুরোধ করে বলে তার যা প্রয়োজন গুচিয়ন তাকে দেবে। বিনিময়ে গুচিয়ন তার কাছে এমন পাওয়ার চায় যা দিয়ে সে সেঙ্গাংকে বাঁচাতে পারবে। সুপ্রিম আত্মা তাকে একটা তলোয়ার দেয়। গুচিয়ন তলোয়ারটা এনে প্রথমেই পেছন থেকে ক্রাউন প্রিন্সকে আঘাত করে। এরপরে দুজনের ভেতরে ফাইট শুরু হয়ে যায়। প্রথমে গুচিয়ন তাকে প্রতিহত করলেও পরে ক্রাউন প্রিন্স তার সুপ্রিম পাওয়ার ইউজ করে। এতে গুচিয়ন বেশিক্ষণ টিকতে পারে না, সে আহত হয়। প্লাস অন্য আত্মারা তাকে আটকে ধরলে সে আর নিজেকে ছাড়াতে পারে না। এই সময় গুচিয়নের নির্দেশ মতো রাজা তার শেষ চালটা দেয়। সে গ্রামের ওইসব আত্মাদের কাছে ক্ষমা চায় যাদেরকে সে মেরে ফেলার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি সে প্রতিশ্রুতি দেয় এইসব আত্মাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে রাজা ওদের সবার দায়িত্ব নেবে। একজন রাজা মাথা নিচু করে ক্ষমা চাইছে, আবার বেঁচে থাকাদের দায়িত্ব নিতে চাইছে। আত্মাদের জন্য এর চেয়ে ভালো ডিল আর হয় না। তাই আত্মারা সবাই প্রতিশোধ ভুলে নিজেদের পরকালের জন্য মুক্ত করে দেয়। ফলে সব আত্মারা চলে যাওয়ায় ক্রাউন প্রিন্সের পাওয়ার কমে যায় এবং সে দুর্বল হয়ে পড়ে। তবুও সে জেদ ছাড়ে না, আবারও উঠে গুচিয়নের সাথে ফাইট শুরু করে। ফাইটের এক পর্যায়ে ক্রাউন প্রিন্স হেরে গেলে গুচিয়ন তাকে শুধরে যাবার একটা সুযোগ দেয়। কিন্তু সে এখন পুরোপুরি অশুভ আত্মা, তাই সে আবারও গুচিয়নের ওপরে অ্যাটাকের চেষ্টা করে। তাই গুচিয়ন এবার তাকে পুরোপুরি বিনাশ করে দেয়। এতে রাজার হাতের ক্ষত ভালো হয়ে যায়। তবে সবকিছুর শেষে রাজার সিংহাসনটা আগুন লেগে পুড়ে যায়। গুচিয়ন সেঙ্গাংয়ের কাছে যায়। সেঙ্গাং সেন্সলেস হয়েছিল। গুচিয়নের কাছে যতটুকু পজিটিভ এনার্জি ছিল সে সবটুকুই সেঙ্গাংকে দিয়ে দেয় যাতে সে দুনিয়ায় ফিরতে পারে। সেঙ্গাং দুনিয়াতে ফিরে গুচিয়নের কাছে ছুটে যায়। গিয়ে দেখে গুচিয়নের নিথর দেহটাই শুধু পড়ে আছে। তবে সে বিশ্বাস করে না গুচিয়ন মারা গেছে। তার বিশ্বাস গুচিয়ন ঠিক ফিরে আসবে। যাই হোক, এরপরে 3 দিন কেটে যায়। রাজার প্রতি অবিশ্বাস্যভাবে মানুষের আনুগত্য ফিরে আসে। সুকবিন প্রাসাদ ছেড়ে আত্মগোপনে চলে যায়। রাজমাতাও তার প্রাইভেট রেসিডেন্স ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে চলে যায়। সিক্রেট ফাঁস হয়ে যাবার ভয়ে ইকসাং তান্ত্রিককে বিষ খাইয়ে মেরে ফেলে। ফলে রাজ পরিবারের ক্ষতি করার মতো আর কেউই বেঁচে থাকে না। এদিকে সেঙ্গাং গুচিয়নের বডিটা এখনও যত্ন করে ঘরে রেখেছিল। সবাই তাকে মৃত ডিক্লেয়ার করলেও সেঙ্গাং কারো কথা শোনে না। 3 দিন পার হলেও তার এখনও বিশ্বাস গুচিয়ন ফিরে আসবে। সেঙ্গাং গুচিয়নের বডির পাশে বসে নানান আহাজারি করতে থাকে। যদি তোমার আত্মা কোথাও আটকে থাকে, যদি এমন হয় শরীরে ফিরে আসতে পারছে না, তাহলে শুধু ঘন্টা বাজাও, আমি তোমাকে ফিরিয়ে আনব। কিন্তু তবুও সে কোনো প্রত্যুত্তর পায় না। তাই সে ভাবতে থাকে গুচিয়নের আত্মা কোথায় থাকতে পারে। তার মনে পড়ে গুচিয়ন একবার বলেছিল তার মা যে লেকে মারা গিয়েছিল সে ওই লেক ছেড়ে আর কোথাও যেতে পারেনি। ছোটবেলা থেকেই সে ওই লেকের পাশের মন্দিরেই জীবন কাটিয়ে দিয়েছে। সেঙ্গাং ধারণা করে হয়তো গুচিয়নের আত্মা এখনও ওখানেই আছে। গুচিয়ন তাকে এক বিশেষ ধরনের আত্মার ব্যাপারও বলেছিল, যে আত্মার শরীর বেঁচে থাকা সত্ত্বেও আত্মাদের জগতে বাস করতে পারে। মাঝে মধ্যে গুচিয়নের সাথে যে ছোট প্রাণীর মতো আত্মাটা দেখা করে, এটাও ঠিক একই প্রজাতির আত্মা, যেটাকে গোমকসালি আত্মা বলে। সবকিছু মিলিয়ে সেঙ্গাংয়ের ধারণা এবার কনফিডেন্সে পরিণত হয়। গুচিয়নের আত্মা ওই লেকের কাছেই আছে। সেঙ্গাং লেকের লোকেশন জানত, তাই সে তখনই সেই লেকের কাছে চলে যায়। সেঙ্গাং অনেক আহাজারির সাথে গুচিয়নকে ডাকতে থাকে। অনেক ডাকাডাকির পরে লেকের পানিতে হঠাৎ ঢেউ খেলতে শুরু করে এবং অশরীরী ঘণ্টার আওয়াজ শোনা যায়। এতে তার ধারণা হয় গুচিয়ন নিজের দেহে ফিরে যাচ্ছে। তাই সে আবারও প্রাসাদে ফিরে আসে, কিন্তু দেখে গুচিয়ন এখনও আগের মতোই শুয়ে আছে। তাই আশাহত হয়ে সে কাঁদতে শুরু করে। তখনই গুচিয়ন বলে ওঠে, আর কত কাঁদবে। গুচিয়নকে জেগে উঠতে দেখে সেঙ্গাং তাকে আনন্দে জড়িয়ে ধরে। যাই হোক, প্রাসাদ থেকে চলে যাবার আগে গুচিয়ন রাজার সাথে দেখা করে। রাজা গুচিয়নকে বলে সে এই প্রাসাদ এবং রাজার ব্যাপারে অনেক সিক্রেট জানে। তাই গুচিয়ন যেন বাইরের দুনিয়ার থেকেও সিক্রেটগুলো লুকিয়ে রাখে। গুচিয়নকে একটু অস্বস্তি বোধ করতে দেখে রাজা জিজ্ঞেস করে সে আর কোনো আত্মাকে আশেপাশে ফিল করছে কিনা। গুচিয়ন জানায় রাজাকে এখনও মৃত তৎকালীন রাজা এবং অসংখ্য রাজকুমারের আত্মা ঘিরে রয়েছে, যাদের আর কখনো রাজা হবার সৌভাগ্য হবে না। রাজা আর কথা না বাড়িয়ে গুচিয়নকে চলে যাবার অনুমতি দিলে সে বেরিয়ে যায়। প্রাসাদ থেকে বের হবার আগে সেঙ্গাং তাকে আটকে বলে সেও গুচিয়নের সাথে যাবে। গুচিয়ন নিজের প্রাণ বাজি লাগিয়ে তাকে বাঁচিয়েছে, তাই সেও এখন থেকে গুচিয়নের খেয়াল রাখবে। নিরুপায় গুচিয়ন সেঙ্গাংকেও সাথে নিয়ে নেয়। তবে তাদের পেছনে
কিউট প্রাণীর আত্মাটাও আসতে থাকে। অবশ্য আত্মাটা প্রাসাদের সাথে গুচিয়নের জুড়ে থাকা একটা অদৃশ্য শেকল দেখতে পায়। কে জানে গুচিয়নকে আবারও এই প্রাসাদের রহস্যময় জগতে ফিরে আসা লাগবে কিনা। আপাতত গল্পটা এখানেই শেষ হচ্ছে। বন্ধুরা, ভৌতিক আবেশের ড্রামাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ক্ষমতার লোভ। ক্ষমতার লোভে মানুষ যেমন সবচেয়ে নিকৃষ্ট কাজটা করতেও পিছপা হয় না, তেমনি আবার তাদের কৃতকর্মের ফলও তাদের পিছু ছাড়ে না। অন্যায় ও ক্ষমতার লোভে করা পাপের ফল মানুষকে একদিন না একদিন ভোগ করাই লাগে। মনে রাখতে হবে, নিজের কৃতকর্মের দায় থেকে চাইলেও পালানো যায় না। যাই হোক, আজ এ পর্যন্তই। পরের আয়োজন আসছে শীঘ্রই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।